সেম আমার বিগত অগস্টে বন্যার কবলিত সময় আমার তীর্থমুখ এবং মন্দিরঘাট তথা মুগসরি এবং নিউ গোমতি যে পিসি, সেখান থেকে দুই পরিবার ল্যান্ডস্লাইডের মাধ্যমে দুই পরিবারের দুইজন মারা গিয়েছিল। তো আমিও সেটাকে বন্যা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আগামী দিনে তীর্থমুখ এবং মন্দিরঘাট অব্দি 5 কিলোমিটার অব্দি রিভার প্রোটেকশন গ্রুপের মধ্য দিয়ে সেখানে বাঁধ নির্মাণের জন্য রাজ্যের কোন পরিকল্পনা আছে কি ত্রিপুরা সরকার, আমি সেটা জানতে। থ্যাংক ইউ। আমি অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক ঘোষণা করেছে এই যে প্রজেক্টটা আমরা নিয়েছি এটা কিন্তু কভার করবে রাম ঠাকুর আশ্রম জন্য। তাছাড়া এখানে আমাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল আর তার এক্সপেন্ডিচার স্যাংশন হবে প্রায় 16,45 লক্ষ টাকা। সেটা name of the work is raising and strengthening of existing Howrah embankment along the right bank of river Howrah from Chandrapur to Aralia Bridge and Pratapgarh Bridge to Beli Bridge near Bangladesh border, including protection work at the required places under Sodor Division Post. তাছাড়া এবারে যে ফ্লাড হল আমাদের ওয়ার্ক টেকেন ফর revetment was during 2024-25 along different rivers are enumerated. Howrah River 13.14 crore NABARD এবং RIDF থেকে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ও স্টেট বাজেট থেকে নেওয়া হয়েছে। সেটা 2.990 কিলোমিটার এবং ডিফারেন্ট 25 ডিফারেন্ট স্টেজে সেটা করা হবে। খোয়াই রিভারে রিভেটমেন্ট ওয়ার্ক ফর এ লেন্থ অফ 2.02 কিলোমিটার 12 ডিফারেন্ট স্টেজেস এবং সেখানেও প্রায় 21.69 করোড় সেই প্রজেক্ট খরচ। গোমতী রিভারেও রিভেটমেন্ট ওয়ার্ক ফর এ লেন্থ অফ 3.644 কিলোমিটার ইন 19 স্ট্রেচেস, সেখানেও প্রায় আমাদের যেটা আমি বললাম 26.24 করোড় খরচা। আপনি যেটা বললেন যে একদম কিছুই করা হচ্ছে না, এরকম না, আমরা কিন্তু সব জায়গার মধ্যে আমরা অলরেডি নজর দিয়েছি। মনু রিভারেও রিভেটমেন্ট ওয়ার্ক করে লেন্থ অফ 3.84 কিলোমিটার এবং 14 ডিফারেন্ট স্ট্রেচেস, সেখানেও 24.68 করোড় বাজেট খরচ, মানে সেই প্রজেক্টের খরচ হবে। ফেনী রিভারেও সিমিলারলি 0.80 কিলোমিটার এবং সেখানেও দুটো স্ট্রেচেসে আমরা প্রায় 15.54 করোড় আমরা সেখানে প্রজেক্ট করি। দিও রিভারেও 2.10 করোড়, জুরি রিভারেও 0.30, এরকম ডিফারেন্ট জায়গায় যেখানে যেখানে কখন অবস্থায় আছে বিশেষ করে এই রিভার ফ্লাডে সেখানে আমরা দেখি। স্যার আমার স্পেসিফিক সাবজেক্ট যে রাম ঠাকুর গাছ থেকে চন্দ্রপুর পর্যন্ত বার্তা করে ধানবাদে যে লাইনে তো আমার কিছু করার নেই স্যার। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি 600 মিটার। আমি মনে হয় আপনি ভুল করছেন। আমি যেটা বলেছি 600 মিটার যে আপনি উদ্যোগ নিয়েছেন তার জন্য ধন্যবাদ। কবে হবে আমি জানি, তবে চন্দ্রপুর পর্যন্ত রামঠাকুর গার্লস থেকে কোন পরিকল্পনা, কাজের পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার নেবেন কিনা, প্রচেষ্টা নেবেন কিনা এবং দ্রুত এটা ফুলফিল করবেন। এই আপনি সারা ভারতে রাজ্য বললেন, ওকে ঠিক আছে ঠিক আছে, উনি যখন বললেন তো বললেন না, আমি বললাম স্পেসিফিক একটা, উনি সারা ত্রিপুরা রাজ্য বললেন তখন বললেন না, ঠিক আছে হবে, ওকে তিনটা হয়ে গেছে। প্লিজ দ্বিতীয় বছরের যোগ্য হবে আছে কি হলো স্যার, উত্তর দিয়ে হলো, এটা তো চাইতে হবে নাকি?
এখানে কি স্যার আমরা কেন পাঠিয়েছে লোকজন? উত্তর তো দিয়ে দিয়েছে। আমাদের ঠিক আছে, হতে পারে। আমি অধ্যক্ষ মহোদয়, আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনার যে বিষয়টা অলরেডি আমি বলেছি, এগুলো বলেছি তো, আমি তো বললাম কাভার করব। বাস। দ্বিতীয় বছরের হচ্ছে যুবমানে শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। যুবমানে আচ্ছা, ঠিক আছে স্যার। অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ স্যার, জয়েন্টলি দিয়ে আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় এবং মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা যৌথভাবে যে কোশ্চেন রেখেছেন, প্রশ্ন নম্বর 1, বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্যপদের সংখ্যা এবং কনস্টেবলের শূন্যপদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 31/10/2024 ইংরেজি তারিখে যে তথ্য আমার কাছে আছে, সেখানে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের বিভিন্ন পদে মোট শূন্যপদের সংখ্যা 7,323টি এবং এর মধ্যে কনস্টেবল মধ্যে পুরুষ ও মহিলা এর শূন্যপদের সংখ্যা মোট 2,125। প্রশ্ন 2, শূন্যপদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, শূন্যপদ পূরণ এটি চলমান প্রক্রিয়া, অতএব কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব। তবে কনস্টেবল সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদ পূরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের 218টি সাব ইন্সপেক্টর আনাম এবং সেখানে পুরুষ ও মহিলা এর শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের 1000টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অতিরিক্ত আরো 916টি শূন্যপদ কনস্টেবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অ্যাডক প্রমোশনের মাধ্যমে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার যা বাহান্ন তা চলমান, স্যার 7 বছর চলমান। আমার বক্তব্য হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 7,323টা পোস্ট খালি আছে, তার মধ্যে কনস্টেবল 2,125, বাকিটা চলমান। এটা চলবে, পৃথিবী ঘুরছে, আমাদের প্রক্রিয়া চলছে। স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমরা যখন পুলিশের খবর নিয়ে যাই, কোনো কাজ বলেন স্টাফ, সবখানে স্টাফ, সব ডিপার্টমেন্ট স্টাফ, কিন্তু এই যে 7,323টা পদ খালি আছে, ক্রিয়েশন করতে হবে, খালি আছে শূন্য পদ, এগুলি অতি সত্য কনস্টেবল শুদ্ধ এবং চলছে চলবে, এটা হতে পারে। স্যার, চলমানের সম্পর্কে একটু কথা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, ভালো কথা, এলসি মিটিং হয়েছে, আমাদের ফান্ড কিছু নষ্ট হয়েছে, এটা ভালো, কিন্তু দুর্ভাগ্যের কথা 21 তারিখ মিটিং ছিল, 22 তারিখ একটা টিসিএস পরীক্ষা ছিল আমাদের ত্রিপুরা সাপ্লিমেন্টারি এখানে আপনি যখন চান ধানবাদদের সিটের দিতে হয় তখন বলেন না, আমি আপনাকে বলছি প্লিজ প্লিজ স্পেসিফিক এটা স্পেসিফিক স্যার, আপনি বুঝতে পারছেন আমি যেটা বলছি। এগুলো টিপিএসসি পরীক্ষা 22 তারিখ ছিল, ওটা দিল আনডিফিনিট পিরিয়ডে সাবজেক্ট ম্যাটার না সাসপেন্ড করে দিই, তাহলে এরপরে স্যার আমি বলছি শূন্য পদগুলি অনতিবিলম্বে রাজ্যের স্বার্থে ল অ্যান্ড অর্ডার কনসার্ন এগুলি পূরণ করা হবে কিনা দ্রুত। ওকে, রঞ্জিত বাবু। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জানতে চাইব যে 1600 যে নতুন করে
কনস্টেবল নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা চলছে, সেখানে এসটি এবং এসসি যে 100% রোস্টার সেটা মেনে করা হচ্ছে কিনা সেটা একটু জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক চিরঞ্জিত বাবু যে প্রশ্নটা করেছেন, এসটি আমাদের যে 100 রোস্টার, এটা তো অবশ্যই মানতে হবে, এর উপায় নেই, এটা মেনেই এইগুলো করা। মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন যে লাস্ট যে নিয়োগ হয়েছিল রাজ্যের পুলিশে সেটা কোন সালে? লাস্ট বিধানসভা অধিবেশনে বোধহয় মাননীয় মন্ত্রী পর একটা বলেছিলেন যে 194 জন এসআই মেন এবং এসআই উমেন 24টি পোস্টের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত নোটিফিকেশনই আসে না। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এখন পর্যন্ত নোটিফিকেশনও হয়নি। অথচ আপনি ওখানে ত্রিপুরা মাননীয় মন্ত্রী বলেছিলেন যে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে, টিপিএসসি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন, নোটিফিকেশনে আসে। হাওয়েভার এটা একটা ভারী লজ্জাস্কর ব্যাপার। আমরা যখন যেমন শর্টেজের প্রেক্ষিতে ট্রাফিক আজকাল ম্যানেজ সতীবাবু স্পেসিফিক না, এটা রিক্রুটমেন্ট নট পাবলিক, নো টিপিএসসি দিয়ে তাদের রিক্রুটমেন্টের কথা তো বলছি না, বলুন প্লিজ হ্যাভ দ্য পেশেন্স। না না, যথেষ্ট পেশেন্স আছে বলে আমার পেশেন্ট আছে কিন্তু আপনি বাড়ি জেনে নেবেন। আমার ম্যারিজ মুখ্যমন্ত্রী পেশেন্ট না থাকলে ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে পিএসএফ, ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে আপনার ওয়্যারলেস অপারেটরদের দ্বারা। This is not at all a good sign. Why I'm telling is because there is shortage of manpower in each and every department of police, wing of the police. So will the government expedite in filling up those posts which are lying vacant since long? And when was the last recruitment being done so far as this department is concerned? Please let us know. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিগত 3 বছরের কথা বলছি। লাস্ট যেটা সেটা আমি বলে 2021-এ টিপিএস গ্রেড 2 8 জন, এসআই ম্যান, কনস্টেবল ম্যান 7 জন, কনস্টেবল উমেন 5 জন, মোট 20 জন হয়েছে। 2023 একটু শুনুন আমি আসছি। 2023 লাস্ট যেটা হয়েছে সেখানে 22 জন মোট নেওয়া হয়েছে। আমাদের কনস্টেবল ম্যান 10 জন আর কনস্টেবল উমেন 12। মোট এখন পর্যন্ত 75 জনই গত 3 বছরে আমরা দিতে পেরেছি। আর 1000 যেটা আমরা বলছি পুলিশ কনস্টেবলে নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাইভাও শেষ হয়ে গেছে, এর থিওরি শেষ হয়ে গেছে, ভাইভা শেষের পর আমি 3টা বছরের আমি। আর এর মধ্যে যেখানে আমরা প্রমোশন যে লিস্টটা আমি বললাম, বিভিন্ন জায়গায় গ্যাডক পরিস্থিতি আমরা অনেকগুলো, যেমন আপনি যদি শুধু লাস্ট ইয়ারটা বলেন, সেখানেও আমরা কিন্তু 2023-এ 249 জনকে আমরা সেখানে যে ভ্যাকেন্সি আছে সেখানে আমরা র্যাডক বেসিসে আমরা প্রমোশন দিয়েছি। তো টোটাল আমরা 693। আর 1000 পোস্টের আমি যেটা বললাম সেটা তো এর মধ্যে যদি ভাইভা শেষ হয়ে যায় সেটা আমরা অবশ্যই তাড়াতাড়ি দেবো। তাছাড়া আমাদের যে 6066 স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ এক্সিকিউটিভ, সেটারও কাজ প্রায় শেষের পথে। আশা করি সেটারও পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য চিরঞ্জিত মহোদয়। মাননীয় স্পিকার স্যার, my question number 21. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক চিরঞ্জিত বর্মার যে প্রশ্ন 1 নম্বর, জাতীয় সড়কের উভয় পাশে
স্থায়ী ও অস্থায়ী দোকান এবং বাজার গড়ে কোথায় দুর্ঘটনার যে সমস্যা দাঁড়িয়েছে তা নিরসনের জন্য দপ্তর থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? উত্তর হ্যাঁ। জাতীয় সড়কের উভয় পাশে রাইট অফ ওয়ে এর বর্তমান যে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট খুলে বসেছে এবং বাজার গড়ে ওঠার দুর্ঘটনার যে সমস্যা দাঁড়িয়েছে তা নিরসনের জন্য দপ্তর হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক তাদের বিরুদ্ধে সেকশন 26(2) কন্ট্রোল অফ ন্যাশনাল হাইওয়ে ল্যান্ড অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট 2002 অনুযায়ী প্রয়োজন ভিত্তিক ব্যবস্থা আইন অনুসারে নেওয়া হয়। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি স্যার, 108B ন্যাশনাল হাইওয়ে, এটা লেম্বুসরা থেকে খয় পর্যন্ত আমি পরশুদিন ইয়েতে গেছিলাম কমলপুরে জামথং এলাকায়। সেখানে মানিক বান্দার যে চৌমুনিটা, সেখানে রাস্তার উপর গাড়ি পার্কিং করে আছে সেখানে রোড সাইডে, সেখানে বাস এবং প্রাইভেট কারগুলি, সেখানে অটো, এগুলি পার্কিং করে আছে। ওইখানে আপনি যদি যান, সেখানে খুব যাওয়াটা অনেকক্ষণ সময় লেগে যায়, এই যে সামান্য এই জায়গাটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে লেবুসরা থেকে পর্যন্ত যে রাস্তা বোট সাইডে, যেটা ন্যাশনাল হাইওয়ে অ্যাকোয়ারি করে নিয়েছে। আমি যতটুকু জানি যে ন্যাশনাল হাইওয়ে 80 মিটার রাস্তা অ্যাকোয়ারি করে নিয়েছে বলে, এবং তারা এটা তাদের নিজস্ব সম্পদ। ওইখানে বাড়িঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, তারপরে স্থায়ী অস্থায়ী অনেক দোকান করে উঠছে। কোন কোন জায়গায় যেগুলি লোহার পাট বসানো হয়েছে রাস্তা দিয়ে, কিনারগুলো উঠায় ফেলানো হয়েছে। কোন কোন জায়গায় বন বিভাগ থেকে রাস্তার কিনারে যেগুলি গাছ লাগানো হয়েছে এগুলি উঠে নেওয়া হচ্ছে। তা আমার কথা হচ্ছে, এইগুলি ন্যাশনাল হাইওয়ের ইয়ে না করে আমাদের ডিএম বা এসপি, পুলিশ এসপির মাধ্যমে বা এসডিএম এর মাধ্যমে ওই বিষয়টা যদি নোটিশ দিয়ে তাদেরকে এখান থেকে সরানো হয়, তাহলে দ্রুত এগুলি বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে আমাদের ইয়েগুলি বাঁচতে পারবো। আর ম্যাক্সিমাম ওই জায়গাতে অ্যাক্সিডেন্টটা হচ্ছে স্যার। লেবুসরে তো মারাও গিয়েছে এখানে, তারপরে রাস্তার উপর ওই রকম প্রতিদিন কোনো না কোনো এলাকায় হচ্ছে। ঠিক আছে, সাপ্লিমেন্টারি স্যার, এটা বরঞ্চ ন্যাশনাল হাইওয়ে না, আগরতলা মোটর স্ট্যান্ড থেকে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা, আমি ওই রাস্তা দিয়ে প্রায় বাড়িতে যাই যাতে, সেখানে যোগেন্দ্রনগরে প্রায় সবসময় জাম থাকে ট্রেন স্টেশন থাকার। তো ওইখানে অত্যন্ত জাম হয়। কোনো সময় অফিসের লোকরাও আমাদেরকে যারা স্টাফ আছে, ওইখানে আমরা কোনো মতেই টাইম মেনটেন করা যায় না, প্রায় জাম থাকে। কারণ ওইখানে প্রচন্ড অস্থায়ী বেতার দোকানগুলো আছে। তো তার জন্য কিছু ব্যবস্থা যদি করা হয় বলে, ন্যাশনাল হাইওয়ে না কিন্তু বরং শুধু ওইখানে এরকম ইয়ে হবে। ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার তদ্রূপ আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে যে রোডটা আমাদের শহরে ঢুকছে সেটা উন্নতিকরণ হয়েছে, ডিভাইডারও হয়েছে। আমরা যতটুকু আগে জেনেছিলাম যে ব্ল্যাক টপের সামনে ক্রসিং দেওয়া হবে, আমরা দেখছি উষাবাজারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গার মধ্যে স্কুল আছে, একটা বাজার আছে, এবং এয়ারপোর্টের যে গাড়িগুলি সেই জায়গার মধ্যে পার্কিং করানো হয়। সেই জায়গাতে একটাই ক্রসিং দেওয়া হয়েছে সুকম স্কুলের সামনে। সেই জায়গার মধ্যে দেখা গেছে আরেকটা ক্রসিং এর ব্যবস্থা করতে হয়, কমসে কম এই রুটের মধ্যে 3টা ক্রসিং এর ব্যবস্থা করতে হয়। এবং বিশেষ করে গাড়িগুলি যখন টার্ন করে হেভি গ্যাদারিং থাকে রুটগুলোর মধ্যে, তো সেই জায়গার মধ্যে অনেকটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই জায়গার রোডটাকে পরিষ্কার করা এবং কিছু ক্রসিং এর ব্যবস্থা করলে ভালো হবে এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করা যাবে বলে আমি মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে রাইট অফ ওয়ে সেটার যে নিয়ম, সেটা হচ্ছে যদি এটা 2 লেন হয় তাহলে রাস্তার মাঝখান থেকে দুই দিকে অর্থাৎ 30 মিটার খালি থাকতে হবে, অর্থাৎ একদিকে 15 আরেক দিকে 15।
ফোর লেন যদি থাকে তাহলে সেন্টার থেকে সেটা দুই দিকে মিলে সেটা হবে আপনার 45 মিটার, অর্থাৎ একদিকে 22.50 আর দিকে 22.50 হচ্ছে নিয়ম। এই যে বিষয়টা সেটা কিন্তু একটা অলরেডি সুপ্রিম কোর্ট ভার্ডিক্টও একটা রিট পিটিশন ছিল সেই, এবং সেখানে কিন্তু এটার জন্য এনক্রোচমেন্ট যদি কোথাও থাকে তা মুক্ত করতে হবে, এবং সেইগুলো কিন্তু এই আমাদের যে ন্যাশনাল হাইওয়ে যারা দেখেন তারাই কিন্তু সেটা দেখে NHITC, এবং তারা সেটা নিশ্চয়ই আমরা তাদের গোচরে আনবো, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকেও তাদের যদি এটা তাদেরই কাজ, তারাই এটা পরিষ্কার করতে হবে যেটা, তো নিশ্চয়ই তারা দেখছে, এবং এখানে বলা হয় সেই অনুসারে একটা সার্কুলার যেটা এমআর দিয়েছেন সুপ্রিম কোর্টের মাধ্যমে যে কেসটা হয়েছিল সেই অনুসারে দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং এনফোর্সমেন্ট মুক্ত করা হয়। এ হচ্ছে আর পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। Honorable Speaker, sir, my admitted question number 29. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী দীপঙ্কর সেনের মহোদয়ের যে প্রশ্ন নম্বরে ইহা কি সত্য যে বিলুনিয়া ঋষ্যমুখ রাজনগর থেকে রাজধানী আগরতলা যাওয়ার মূল রাস্তা বিলুনিয়া শহর থেকে প্রায় ধোলা হয়ে বীরচন্দ্র পর্যন্ত রাস্তাটি জাতীয় সড়কে উন্নীত করে মূল জাতীয় সড়কে সংযুক্ত করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর, বিলুনিয়া ঋষ্যমুখ রাজনগর থেকে রাজধানী আগরতলা যাওয়া মূল রাস্তার বিলুনিয়া শহর থেকে প্রায় ধোলা হয়ে বীরচন্দ্র পর্যন্ত রাস্তাটিকে জাতীয় সড়কে উন্নীত করে মূল জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর পরিকল্পনা আপাতত গ্রহণ করা হয়। প্রশ্ন 2, যদি তা সত্য হয় তবে কবে নাগাদ এই প্রস্তাব পাঠানো হবে বলে আশা করা যায়? উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে এই প্রশ্নের উত্তর আসে। সাপ্লিমেন্টারি স্যার, এই রাস্তাটা বীরচন্দ্র পর্যন্ত আগরতলা থেকে সাবরুম যে জাতীয় সড়ক আছে তার সঙ্গে বিলোনিয়া শহর মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যুক্ত হয়েছে, তার দূরত্ব হচ্ছে 13.55 কিলোমিটার। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জেলা এবং জেলার হেডকোয়ার্টারের সঙ্গে সংযোগের প্রশ্ন, আগরতলা থেকে এখানে আগরতলার দিকে যেটা যায় সাবরুমের একটা অংশ, শ্রীনগর থেকে যে গাড়ি যায় সেই গাড়ি যেমন যাচ্ছে তেমনি রাজনগর দিক থেকে যে গাড়ি আসছে এগুলো সব আগরতলার দিকে যায় এই রাস্তাটার মধ্যে। তো স্বাভাবিকভাবেই বীরচন্দ্র থেকে আগরতলা পর্যন্ত জাতীয় সড়ক পাচ্ছে, কিন্তু এন্ট্রি শহরের এন্ট্রি যেটা এটা মাত্র 13.55 কিলোমিটার। আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা যাতে রাজ্য সরকারের মাধ্যমে প্রস্তাবটা পাঠানো হয়, এবং আজকে আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের একটা কমিটমেন্ট পাবো, এটা আমি আশাবাদী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমরা সবাই জানি যে ইন প্রিন্সিপাল একটা শান্তিবাজার থেকে বিলুনিয়া থেকে শান্তিবাজার পর্যন্ত ভারত সরকারের কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় কর্তৃক এটা ইন প্রিন্সিপাল জাতীয় সড়ক হিসাবে স্বীকৃত হয়েছে বিলুনিয়া থেকে শান্তিবাজার, এবং এর যে দৈর্ঘ্য প্রায় 17.25 কিলোমিটার। রাজ্য সরকার 4টি এরকম ইন প্রিন্সিপাল জাতীয় সড়ক আমাদেরকে জানানো হয়েছে, আমরা চিঠি লিখেছিলাম কেন্দ্রীয় মিনিস্ট্রির কাছে, সেখান থেকে আমাদের জানানো হয়েছে ইন প্রিন্সিপাল আরো বাকি আরো। তাই বিলুনিয়া ঋষ্যমুখ রাজনগর থেকে রাজধানী আগরতলা যাওয়া মূল রাস্তার বিলুনিয়া শহর থেকে প্রায় খোলা হয়ে বীরচন্দ্র পর্যন্ত রাস্তাটি এবং বিলুনিয়া থেকে শান্তিবাজার রাস্তার দুটি নিকটবর্তী ও মনুর মুখ থেকে বিলুনিয়া অংশটি অভিন্ন হওয়ায় বীরচন্দ্র মনু থেকে বিলুনিয়া সড়কটি জাতীয় সড়ক হিসাবে নেওয়া, এই কারণেই পরিকল্পনা নেওয়া। সাপ্লিমেন্টারি স্যার, আমি স্যার আগেও আপনাকে চিঠি দিয়েছিলাম, আপনি এই কথাটাই বলেছেন। আসলে শান্তিবাজার দিয়ে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখন বিলোনিয়া থেকে যে গাছগুলো যায় এগুলো যায় না, এটা শুধুমাত্র শান্তিবাজারের সঙ্গে লিঙ্ক করবে। মূল যায় হচ্ছে বীরচন্দ্র পাইকলা দিয়ে সেই মূল রাস্তাটা সেখানে, এই রাস্তাটাই হচ্ছে জাতীয় সড়ক উন্নীত না করলে পরে এই জায়গা দিয়ে প্রত্যেকেরই সমস্ত গাড়িগুলো সেখানে যাচ্ছে, শান্তিবাজার হয়ে এখন কোনো গাড়ি সেখানে যায় না।
এই জন্যই আমার দাবিটা হচ্ছে স্যার, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, খুব শর্ট জায়গা, এটা জাতীয় সড়ক না করলে পরে শ্রীনগর রাজনগর থেকে যে গাড়িগুলো যায় সেগুলো চিরাচরিতই এই সরু রাস্তা দিয়ে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী সদস্য প্রশ্নকর্তা শ্রী মানব দেববর্মা মহোদয়। Admitted, question wrong, start happy. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মানব দেববর্মা মহোদয়ের প্রশ্ন নম্বরে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দিতে পুলিশ আউটপোস্ট করার পরিকল্পনা দপ্তর আছে। উত্তর, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দিতে পুলিশ আউটপোস্ট করার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে দপ্তরে কোনো প্রস্তাব উপস্থাপিত হলে সরকার এ বিষয়ে চিন্তা ভাবনা করে। Supplementary, মহোদয়, কাবুতি এলাকা হচ্ছে একটা বিরাট এলাকা। এটা বলতে পারি ওইদিকে জিরানিয়া কুমুলুং বলুন, এদিকে বিশাগর বলুন, এদিকে শেখালকোট বলুন, এদিকে মিডল এরিয়া, সেন্ট্রাল এরিয়া বলতে পারি। তো ওখানে আমরা দেখেছি আগের ইয়েতে অনেক ঘটনা ঘটেছে। তারপর আমরা দেখেছি এখানে কিছু ছাত্র সমাজ বা যুব সমাজ নেশাতে যুক্ত হয়েছেন। বর্তমানে অনেক সংখ্যা কমেছে। আমি মনে করি এখানে আউটপুট হলে ওই যারা নেশাযুক্ত হয়েছেন একটা এলাকা নেশামুক্ত এলাকা হবে। আর কাগজলা আমাদের থানায় রয়েছে, আর একটা হচ্ছে শ্রীনগর। তো ডিস্টেন্স মিটার ওইখানটা আসতে অনেক সময় লেগে যায়। শ্রীনগর থেকে স্টাফ, কাগজলা থেকে স্টাফ হোক, তাই যে কোনো অঘটন ঘটলে থানা থেকে স্টাফ যেতে অনেক সময় লেগে যায়। তাই ওখানে আমরা এখন বর্তমানে আমরা দেখেছি ওইখানে শুধু 2 জন স্টাফ রয়েছে, শুধু এসপিও স্টাফ 2 জন। তো বিরাট এলাকা। তো আমি মনে করি এই এলাকা জনগণ বা মানুষ নিরাপদ নয়। তাই মানুষের স্বার্থে নিরাপত্তা যাতে পায়, তা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ জানাবো অতি সত্বর যাতে আউটপোস্ট করা হয়, এই আবেদন রাখছি। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন, সে বিষয়ে আমি একটা যথার্থে আমি জানাচ্ছি যে শ্রীনগর থানার অন্তর্গত গাবার্দি এলাকায় এখন পর্যন্ত যে সংগঠিত অপরাধের মামলার সংখ্যা 2021-এ 3টি, 2022-এ 3টি, 2023-এ 3টি, মোট 8টা। শ্রীনগর থানার 2021-22-23 মিলে প্রায় 91। এখানে যে পুলিশ কর্মী শ্রীনগর থানায় আছে একজন, সাব ইন্সপেক্টর 4 জন, সাব ইন্সপেক্টর উমেন 1 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 2, কনস্টেবল 9 জন, কনস্টেবল উমেন 2, মোট 19 জন। তোরা আপনি যেটা বললেন সেই বিষয়ে যদি আপনি আমাকে আলাদাভাবে চিঠি দেন। পরবর্তী প্রশ্নকর্তা শ্রী বিশ্বজিৎ কলেজ মহোদয়। My admitted start question number 39. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী বিশ্বজিৎ কোলই মহোদয়ের প্রশ্ন নম্বরে চম্পকনগর রোড টু উদয়পুর অফিস লাইন ভায়া জম্পুই জেলা হাইওয়ে করার কোন পরিকল্পনা সরকারের আছে? উত্তর, চম্পকনগর থেকে উদয়পুর অফিস লাইন পর্যন্ত ভায়া জম্পুই জেলা রাস্তাটি ভারত সরকারের কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় কর্তৃক 1/3/2017 ইংরেজি তারিখে ইন প্রিন্সিপাল জাতীয় সড়ক হিসেবে স্বীকৃত হয়েছে, যেটা একটু আগে আমি বলেছি। কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় এই সড়কটি জাতীয় সড়ক হিসেবে ঘোষণা দেয়। তাই চম্পকনগর থেকে উদয়পুর অফিস লাইন পর্যন্ত ভায়া জম্পুই জেলা রাস্তাটি
হাইওয়ে করার কোনো পরিকল্পনা দপ্তরের কাছে সাপ্লিমেন্টারি স্যার। ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রীকে। অ্যাকচুয়ালি এই চম্পকনগর টু উদয়পুর বায়া চব্বইজন, এটা কিন্তু মাত্র ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 40। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে যদি হয় তাহলে আমরা এই শর্টকাট রাস্তাটা সবার জন্য উপকৃত হয়। কারণ আমরা দেখেছি চম্পকনগর দিয়ে যদি আবার উদয়পুরে যদি যেতে হয়, আবার আপনি আসবেন রানীর বাজার, আগরতলা আসবেন, বাইপাস দিয়ে যাবেন, এটা অনেক ঘুরে যেতে হয় এবং সেখানে আমরা প্রত্যেকবার দেখা যায় যে ট্রাফিক জ্যাম, তো বড় বড় গাড়ি লরি গুলো যায়, কিন্তু ওইখানে অনেক সময় লেগে যায় এবং ট্রাফিক গুলা সবসময় সবাইকে একটা প্রবলেমের ফেস করতে হয়। তো বাইয়া যদি চম্পকনগর টু জম্পুইজলা দিয়ে যদি অফিস লাইন দিয়ে উদয়পুরে যাওয়া যায় তাহলে সবাই জন্য ভালো হবে এবং রাস্তাও শর্টকাট হবে। তো ওটার জন্য মনে করি যদি সরকার এটাকে ভালোভাবে যদি উদ্যোগ নিয়ে যদি আপনি হাইওয়ে যদি করা যায় তাহলে খুব ভালো হবে। এবং না হলেও এখন প্রায় গাড়িও কিন্তু জম্পুইজলা দিয়েই যায় উদয়পুরে, তো সেখানে যদি হাইওয়ে যদি না হয় তাহলে রাস্তাটা সেভাবে বড় হবে না, ওই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক চান্সেস আছে। এবং এমনি রাস্তা কিন্তু একদম জম্পুইজলা থেকে উদয়পুর যাওয়ার রাস্তা বাংলাদেশের মধ্যে হয়েছে। তো সেখানে যদি গভর্নমেন্ট যদি এরকম যদি উদ্যোগ থাকে বা যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে খুব উপকৃত হবে মানুষের এবং এরিয়ার জনতাটুকু। এবং আমি অনুরোধ করবো, বিনম্রভাবে অনুরোধ করবো যে রাজ্য সরকার বা এটা একটু অন্যভাবে দেখে যদি এটা উদ্যোগ নেওয়া হয় তাহলে খুব ভালো হবে। সাপ্লিমেন্টারি স্যার, চম্পকনগর থেকে এই পুলিশ লাইন ভাইয়া জম্পুইজলা বাজার, জম্পুইজলা বাজার এবং আত্রাবলা বাজার দিয়ে যেটা, এটা 2018 সনে আমি এনেছিলাম। তারপর এটাকে গত 2023 আমাদের বিধানসভা ইলেকশনের আগেও আমি নিজের সাথে দেখা করে এটাকে ফাইন্যান্স দপ্তরের যে তাদের লিস্ট আছে ওইখানে 1 নম্বরে আমি রেখে এসেছিলাম। তো যাই হোক, যে কোনো কারণে এটা হয়নি। তো আমি আপনার মাধ্যমে মাননীয় দপ্তরের মন্ত্রী অর্থাৎ অনারেবল সিএমকে অনুরোধ করবো এটা স্পেশাল ভাবে যাহাতে ফান্ডের জন্য ব্যবস্থা যাতে করানো হয়। এটা সবগুলি ঠিক আছে, যুক্তি যা আছে সবগুলি সাংসদের মাধ্যমে লিখিয়ে এগুলি কি কারণে জনজাতি এলাকা এবং এই এলাকাতে ট্রাফিকের যে আগরতলা হয়ে এবং এখানে ডিস্টেন্স হচ্ছে পুলিশ লাইন থেকে চম্পকনগর পর্যন্ত ডিস্টেন্স মাত্র 34 কিলোমিটার, কিন্তু এখানে না হয়ে এটা যদি আগরতলা হয়ে ঘুরে যায় তাতে 74 কিলোমিটার, অর্থাৎ 40 কিলোমিটার আমাদের ট্রাফিক থেকে আরম্ভ করে মেন মেশিনারিজ থেকে আরম্ভ করে প্রায় 500টা গাড়ি এদিকে গুমতিতে এবং আগরতলা, আসাম আগরতলা দিক থেকে গুমতিতে এবং সাউথ ডিস্ট্রিক্টে আসে 500টা গাড়ি আপ এন্ড ডাউন। তো তার জন্য বিরাট একটা সুবিধা এবং ন্যাশনাল হাইওয়ের যা যা ক্রাইটেরিয়া আছে সব ফুলফিল। তো তার জন্য আমি দপ্তরের মন্ত্রীকে আমি অনুরোধ করবো যেমন করে হোক এই রাস্তাটা অতি সত্বর এর সামনে যাহাতে লোকসভার পরে নির্বাচনের পরে এটা করা হবে বলা হয়েছিল, এটা যাতে করানোর জন্য আমাদের যে রাজ্যের তরফ থেকে স্পেশাল ভাবে এটা যাতে প্রস্তাব দেওয়া হয় যে অনুরোধ রইল। ধন্যবাদ। সাপ্লিমেন্টারি স্যার, খুমুলুং হচ্ছে আমাদের দ্বিতীয় রাজধানী এডিসির, যেটা আমাদের জনজাতিদের। তো আমি সেটাকে উদ্দেশ্য করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী ত্রিপুরা দুইটা ডিস্ট্রিক্ট বেস করে, যেহেতু সেই রাস্তার উপর নির্ভরশীল, যেহেতু শর্টকাট রাস্তা, অতএব আমার নিবেদন থাকবে সেটাকে যেন ন্যাশনাল হাইওয়েতে উন্নীত করে সেই রাস্তাগুলোর থ্রুতে আমরা যেন অনেক উপকারিতা পাই। তাই আমি মাননীয়
মন্ত্রীর কাছে আবেদন থাকবে আমার, যেন অতি সত্বর সে রাস্তাগুলিকে নজর দিয়ে ন্যাশনাল হাইওয়েতে উন্নীত করার জন্য। থ্যাংক ইউ। সাপ্লিমেন্টারি স্যার প্লিজ, প্লিজ স্যার একটা, না প্লিজ স্যার। না প্লিজ আমার স্টাফ পজিশন গুলি আনস্টারে পরিণত হয়ে গেছে স্যার, তাই না আপনাকে দিলে অন্য কেউ ক্লেম করে ধামা দিতে হবে, পয়েন্ট নাম্বার 1। আর আপনি ওই যে আমার মাননীয় স্বপ্না দিদিমণির পাশে যিনি বসে আছেন, আপনি যে প্রস্তাব কি রাখেন, আপনার নামটা সরি, এক্সট্রিমলি সরি, আপনি হ্যাঁ আপনি দাঁড়ান, এখনই সাপ্লিমেন্টারি করলেন খুমলুগের ব্যাপারে। হ্যাঁ নামটা সঞ্জয় মানিক ত্রিপুরা। সঞ্জয় এক্সট্রিমলি সরি বলে গেলাম। আপনার কাছে একটা কথা বলি, খুমলুগ শুধু উপজাতিদের রাজধানী নয়, সবার জন্য রাজধানী। থ্যাংক ইউ স্যার। আগরতলা যেমন বাঙালি রাজধানী নয়, উপজাতিদেরও অংশ। হোমলুগ শুধু উপজাতির না, বাঙালির অংশ। না স্যার, আমার বলার বিষয়টা ছিল, ঠিক আছে, সরি স্যার, আমার বলার বিষয়টা ছিল, সরি না যেহেতু এডিসি গভর্নমেন্টের এখানে একটা মানে হেডকোয়ার্টার, ওই উদ্দেশ্য করে আমি বলছিলাম। থ্যাংক ইউ। রাজধানী আমরা সবার, ঠিক আছে কিনা? উই আর অল মানে সিটিজেন অফ ত্রিপুরা। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, ন্যাশনাল হাইওয়ে নিয়ে কথা হচ্ছে, বাকি এখানে যে বিষয়গুলো আবার বিধায়ক বাবুরা রেখেছেন, এখানে ওনাদের গেদারতে জানাবো যে বিশ্বজিৎ বাবু যে কথাটা এখানে রাখলেন, আমাদের এর আগেও আপনারা জানেন যে আমাদের 4টা ইন প্রিন্সিপাল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের MORTH কিন্তু মেনে নিয়েছে, এবং এর মধ্যে আপনারা দেখুন আর সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তবেই তো এটা নিয়ে আমরা কথা বলছি। এখানে মাননীয় বিধায়ক রামপদও কথা বলেছেন দিল্লি থেকে। আমরা কিন্তু সবকটারই ইম্পর্টেন্স আছে, এবং যখনই মিটিং হয় এই বিষয়গুলো আমরা গিয়ে, এর মধ্যে আপনার মাধ্যমে আমি সম্মানীয় বিধায়ক যে বলতে চাইছি, কমলপুর থেকে শান্তির বাজার এর যে মোট দৈর্ঘ্য প্রায় 148 কিলোমিটার, চম্পকনগর থেকে উদয়পুর তার মোট দৈর্ঘ্য হচ্ছে 40 কিলোমিটার, কমলপুর থেকে উদয়পুর 24 কিলোমিটার, আর শান্তিরবাজার থেকে বিলোনিয়া 17.2। এর মধ্যে আপনারা জেনে খুশি হবেন, এই 4টার মধ্যে আমরা চাইছি যে সবকটাই বারবার গিয়ে কিন্তু আমরা এই কথাগুলো বলছি, এর মধ্যে দ্রুত বলছি আপনারা ডিপিআর করে তাড়াতাড়ি পাবেন। তো এর মধ্যে একটা হচ্ছে কমলপুর থেকে শান্তিরবাজার, সেটা আমরা ডিপিআর অলরেডি তৈরি হয়ে গেছে। আর কমলপুর থেকে উদয়পুর, এখানে মাননীয় বিধায়ক এখানে আছেন, ওনার সাথে আমার কথা হয়েছে, সেই বিষয়ে আমরা ডিপিআর তৈরি করছি এবং সেটা পাঠাচ্ছি। আশা করি সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকে কটাক্ষ করে যে ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার এক এক করে কিন্তু সব দিচ্ছে এবং আগামী দিনও দেবে। আমি আশা করি আপনাদের কথাগুলো আমি নোট ডাউন করেছি, নিশ্চয়ই আমি পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস মহোদয়। স্যার কোয়েশ্চন নাম্বার 57। আমি অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাসের প্রশ্ন 1 নম্বরে, সিমনা থেকে খোয়াই ভায়া দাইকা বাজার বগাবিল হাতকাটা রাস্তাটি প্রশস্ত করে চলাচলের উপযুক্ত করার জন্য দপ্তরের কোন পরিকল্পনা রয়েছে? উত্তর, সিমনা থেকে খোয়াই ভায়া দাইকা বাজার বগাবিল হাতকাটা রাস্তাটি ইন্দো বাংলাদেশ বর্ডার এর অন্তর্গত বর্ডার সিকিউরিটি ফোর্সের অধীন, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWDর উপর ন্যস্ত। তো CPWDর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী BSF এর রিকোয়ারমেন্ট যদি দেওয়া হয় তবেই রাস্তাটির সংস্কার প্রশস্তিকরণের কাজ করা হয়। এখন পর্যন্ত BSF এর কাছ থেকে উক্ত রাস্তাটির সংস্কার প্রশস্তিকরণের কোন প্রস্তাব CPWDর কাছে আসে। সাপ্লিমেন্টারি স্যার, ঠিক এটা বর্ডার রোড, কিন্তু এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। খোয়াই থেকে সিমনা হয় একেবারে মোহনপুরের যে খোয়াই চৌমনি, এই রাস্তাটি যদি কিছুটা প্রশস্ত করে সেটাকে উন্নত করা যায়, তাহলে পাহাড়ের এপারের মানুষ এবং ওপারের মানুষ প্রতিনিয়ত যোগাযোগ চলাচলের ক্ষেত্রে খুব সুবিধা।
সম্ভবত এই রাস্তাটি 2015-16 অর্থ বছরের শেষ কাজ হয়েছে। দীর্ঘ 8-9 বছর যাবৎ রাস্তাটি সংস্কারও নেই, ফলে খুব চলাচল করতে গিয়ে অসুবিধা হয়। কিন্তু একটা ভালো সংখ্যক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। ফলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করবো যে বর্ডার রুট হলেও আপনি উদ্যোগ নিন, সিমনা থেকে দাজ্জাবাজার, বগাবী, গোননগর এবং পহরমুড়া স্কুল রোড এই রাস্তাটিকে আর প্রশস্ত করে চলাচলের উপযুক্ত যদি করা যায় তাহলে মানুষ খুব উপকৃত। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্ট স্যার, এই রাস্তার ব্যাপারে আমি সিপিডব্লিউডি অফিসে দিন আগে আমি চিঠি দিয়েছিলাম রিপেয়ারিং করার জন্য, এবং 2024-এ আমি বিএসএফ ক্যাম্পে বগাবীর ক্যাম্পে আমি মিটিংও করেছি, এবং সেদিনে ওইখানে কমান্ডার যিনি কমান্ডার উনি উপস্থিত ছিলেন এবং বগাবীর ক্যাম্পে কমান্ডারও ছিলেন। তা আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে রাস্তাটা বহু লোক মানে চলাফেরা করে এই রাস্তা দিয়ে, হয়তো আপনাদের একটা চিঠি দেওয়ার প্রয়োজন আছে এবং আপনারা একটা দেন। তখন ওনারা বলেছিলেন যে আমরা দিব, কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত ওনারা একটা চিঠিও দেয়নি। আমি তার বিএসএফ কে অনুরোধ করেছিলাম। তো বিষয়টা যেহেতু বিএসএফ এর অধীনে এটা আমরা অনুরোধ করছি, আমি নিজে এলাকার এটা আমার বেশিরভাগ এই যে এলাকাটা যে আমাদের মাননীয় বিধায়ক যে প্রশ্ন করছেন, একটা খুব সময় প্রশ্ন তুলেছেন যে দাইগা বাজার, বগাবী, হাটকাটা এগুলি স্যার আমার বিধানসভা কেন্দ্রে পড়ে। এটা ওইখানকার মানুষ খুব অসুবিধায় আছে এবং রাস্তাগুলো খুব খারাপ। এবং ইদানিং আমি কিছু পিডব্লিউডি আরএনবির মাধ্যমে করা যায় কিনা ওটা আমি অনুরোধ করছি। ওনারা চেষ্টা করছে কিছু কিছু জায়গায় ওনারা দিয়ে গর্তগুলি ওনারা ফিল করতে যাচ্ছে, আমি দেখেছি। এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যাই হোক স্যার, এটা বিএসএফ এর মাধ্যমে কিভাবে এটা একটা চিঠি করা যায় আমি অনুরোধ করছি ওনাকে, কমান্ড্যান্টকে। উনি তেগামুড়াতে থাকেন, আমি অনুরোধ করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আমাদের এয়ারপোর্ট থেকে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের রাজ্যে প্ল্যানারি কমিশনের মিটিং হয়েছে। সেই জায়গার মধ্যে ভিভিআইপিরা যখন আছে এয়ারপোর্টে, এই রুটটা জনগণ সাধারণ জনগণ চলাচলের অনুপযোগী হয়ে যায়। সেই জায়গার মধ্যে উষাবাজার থেকে লঙ্কামুড়া হয়ে ভুবনবন হয়ে দুর্গাচমনি একটা বাইপাস আমাদের যে রুটটা আছে সেটাকে প্রশস্তকরণের মাধ্যমে যাতে আগরতলার এই রুটটাকে ভিআইপি রুটটাকে জ্যাম মুক্ত করা যায়। এবং পাশাপাশি আমি দেখলাম আমাদের যে জিবো হসপিটাল এবং আইএলএস হসপিটাল এই রুটটাও মানে জাম হয়ে যায়, সরু রুট। ঠিক আছে, এগুলিকে প্রশস্তকরণের চিন্তা ভাবনা করবেন কিনা মাননীয় মন্ত্রী মহোদয়? ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ধন্যবাদ দেবো মাননীয় বিধায়ক প্রমুখকে যে উনি নিজে সহযোগে গিয়ে কমান্ডারদের সাথে কথা বলেছেন। এটা আসলে তো আমি তো বললাম এটা একটু আইনের বিষয়, যে এটা যেহেতু বিএসএফ এর রাস্তা। আমার কাছে যা খবর আছে সেখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু ওই রাস্তা দিয়ে, যদিও এটা বর্ডার রোড, কিন্তু তারপরেও সাধারণ মানুষও চলাচল করে। কাজে আমার তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমি আরো বেশি করে যাতে এটাকে প্রশস্ত করা যায় বা এটাকে যাতে স্ট্রেংথেনিং করা যায়, আমি নিশ্চয়ই আজকের এই বিধানসভার মধ্যে যেহেতু আলোচনা হয়েছে, আমি নিশ্চয়ই বিষয়টা আরো গভীরভাবে আমি উদ্ভাবন করে আসি। পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য যুগ্ম হবে শ্রী কিশোর বর্মন মহোদয় এবং শ্রী সুশান্ত দেব মহোদয় যুগ্ম হবে। স্যার, মাই স্টার্ট কোশ্চেন নাম্বার 46। মাননীয় স্পিকার স্যার, মাননীয় বিধায়ক সুশান্ত দেব এবং মাননীয় বিধায়ক কিশোর বর্মন যৌথ কোয়েশ্চেন করেছেন যে বিশালগড় এবং নলছড় শিশু এবং যুবকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড়দের নিয়মিত অভ্যাসের সুবিধার্থে একটি করে আধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্স খোলার কোন পরিকল্পনা আছে কিনা। উত্তর শিশু ও যুবকদের জন্য বিশালগড় এবং নলছড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় নিয়মিত অভ্যাসের সুবিধার্থে একটি করে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স খোলার পরিকল্পনা রাজ্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আপাতত নেই। তবে ভবিষ্যতে এই ব্যাপারে দপ্তরের নিকট কোন প্রস্তাব আসলে প্রয়োজনীয় অনুমোদনের জন্য সেটা ভাবা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন থাকলে কবে নাগাদ খোলা বা নির্মিত হবে বলে আশা করা যায়। 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। 3 নম্বর না থাকলে তার কারণ কি?
1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য হয়। সাপ্লিমেন্টারি স্যার, বর্তমানে আমাদের রাজ্য সরকারের সময় উপযোগী সিদ্ধান্ত হলো নেশামুক্ত ত্রিপুরা। তো এই নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে গেলে আমাদের যুবকদেরকে আরো বেশি করে ক্রিয়ামুখী করতে হবে, মাঠমুখী করতে হবে। তো সেই কারণে আমরা চাই বিশাল করে একটা উন্নত মানের আন্তর্জাতিক মানের ইনডোর স্পোর্টস কমপ্লেক্স হোক, কারণ এতে করে যুব সমাজ আরো বেশি উৎসাহিত হবে এবং বিশাল করে খেলোয়াড়রা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। খেলোয়াড়দেরকে আরো বেশি করে খেলার প্রতি আরো বেশি করে মনোনিবেশ করতে গেলে একটা আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্স, ইনডোর স্পোর্টস কমপ্লেক্স প্রয়োজন। আমি আপনার মাধ্যমে, অধ্যক্ষের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং আমি আশাবাদী আমরা বিশালগড়বাসী এই ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আমরা রীতিমতো পাবো। ধন্যবাদ। স্যার, আমরা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি উজ্জ্বল সম্ভাবনাময় কোন স্পোর্টস ব্লক কিংবা বিধানসভা আমরা খুঁজি, তাহলে আমি শিওর যে আমার নলছর বিধানসভা তার মধ্যে 1 নম্বরে থাকে। আমার নলছর বিধানসভা ইতিমধ্যে যোগাসনে শুধু রাজ্য নয়, রাষ্ট্রীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তর পুরস্কার প্রাপ্ত ইতিমধ্যে 6 জন পুরস্কার প্রাপ্ত যোগাসন প্রতিযোগী সেখানে আছেন। ওয়েট লিফটিং ও আমাদের রাজ্যস্তরীয় এবং রাষ্ট্রীয় স্তরে তাদের প্রতিভা রেখেছেন। এই ধরনের প্রতিযোগী আমাদের নলছরের মধ্যে আছে। প্যারা সুইমিং এ বিশেষ করে আমি নামটা তো নিতে চাই, সমীর বর্মন, আমার নলছরেরই ছেলে। এই পর্যন্ত 38টি মেডেল সে অর্জন করেছে, যার মধ্যে 28টি গোল্ড মেডেল। তো সেই ধরনের প্লেয়ার আছে। ক্রিকেটের ক্ষেত্রে পায়েল নমন, আমাদের নলছরের মেয়ে, বর্তমানে ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিম আন্ডার-19 সে উইকেট কিপার হিসাবে ইন্ডিয়ান ক্রিকেট টিমে আছে। তাছাড়া ভলিবল খেলাতেও আমাদের নলছরেই পরিকাঠামো না থাকার পরও সেখানে আমাদের রাজ্য স্তরীয় এবং রাষ্ট্রীয় স্তরের প্লেয়ার আছে। সাপ্লিমেন্টারিটা বলুন। তো এই সবগুলো দেখে আমার নলছরে খুবই একটা ইনডোর হোক কিংবা আমাদের মিনি স্টেডিয়াম হোক, খুবই একটা প্রয়োজন। কারণ প্রায় হাজারের উপর রোজ আমাদের বাচ্চারা সেখানে যোগাসন প্র্যাকটিস করছেন, খোলা আকাশের নিচে কিংবা কোনো মন্দিরের, নাট মন্দিরে, যেখানে বৃষ্টি এলে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এলে তারা সেখানে প্র্যাকটিস করার সুযোগ পায় না। এই ধরনের ফুটবলেও আছে এবং হকিও। আমরা এই বছর সিপাহীজলা জেলা মহিলা টিম হকিতে আমরা জয়ী হয়েছি, সেখানে আমার নলছরের প্লেয়ার হিসেবে। এই সমস্ত খেলাগুলোকে বা খেলোয়াড়দের আরো উৎসাহিত করার জন্য, তাদেরকে প্র্যাকটিসের সুযোগ করে দেওয়ার জন্য আমার নলছর বিধানসভাতেও একটা ইনডোর স্টেডিয়াম এবং একটা মিনি স্টেডিয়াম সেখানে প্রয়োজন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে আমি অনুরোধ রাখবো যাতে ওই প্লেয়ারদের ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা ইনডোর স্টেডিয়াম এবং একটা মিনি স্টেডিয়াম সেখানে যেন পরিকল্পনা তৈরি করে গ্রহণ করা হয়। সাপ্লিমেন্টারি স্যার, তদ্রুপ আমার পর্ব বিধানসভার মধ্যেও যুবকদের জন্য আন্তর্জাতিক তো আমি দাবি করব না, অন্তত পক্ষে জাতীয় স্তরে খেলোয়াড়দের জন্য নিয়মিতভাবে অবকাশের সুবিধার্থে এখানে ইনডোর স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম এক্সিস্ট করার জন্য আমি মাননীয় দপ্তরের কাছে আবেদন রাখছি। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার স্যার, ওনাদের যে সাপ্লিমেন্টারি, আসলে অনেকগুলো স্পোর্টসের সারা রাজ্যে প্রয়োজন অনেকগুলো পরিকাঠামো ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আমরা বর্তমানে 6টি স্থানে ইনডোর হল নির্মাণ করা হয়েছে, যথা দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে 2টি, RCP পানিসাগরে নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে 2টি, এছাড়াও 3টি মাল্টিপারপাস ইনডোর হলের জন্য আমরা কেন্দ্রের কাছে পাঠিয়েছি গোমতী জেলা উদয়পুর এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় কৈলাসহর ধুলাগিরি এলাকা আগরতলা। এছাড়াও 2টা ইনডোর হল, মিনি ইনডোর হলের কাজ শুরু হয়েছে, একটা ধর্মনগর এবং একটা তেলিয়ামুড়াতে। এছাড়া আমরা এখানে ইন্টিগ্রেটেড যেখানে আমাদের স্পোর্টস কমপ্লেক্স রয়েছে,
এখানে অনেকগুলো পরিকাঠামো উন্নয়নের কাজ আমরা হাতে নিয়েছি, যেগুলো এই বছর শেষ হবে। আমাদের কাছে ওনারা বিশালগড় এবং নলছড় আমরা সেটাও রাখবো, আমরা প্রয়াস করবো সেটাও যেন খুব শীঘ্রই করা যায়। সাপ্লিমেন্টারি স্যার, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইবো, আমার গর্ভকের বিষয়টা নিয়ে উনি উল্লেখ করেননি। সঞ্জয় বাবু, তাই আমি গর্ভকের বিষয়টা উল্লেখ করার জন্য ওনাকে একটু গল্পকের বিষয়টা মাননীয় বিধায়ক আমার কাছে এসেছিলেন সচিবালয়ে। আমি অলরেডি ওই সময় আমাদের দপ্তরের কাছে কথা বলেছি যে সেটা জন্য একটা এস্টিমেট করার, মিনি গ্যালারি, একটা ছোট স্টেডিয়াম করার। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব শেষ। যখন যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিক দেওয়া সম্ভব হবে সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলোর উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। স্মৃতিচারণ। মাননীয় সদস্যগণ আজকের কার্যসূচিতে 4টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পর্যায়ক্রমে পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো আশা করি সবাই পেয়ে গেছেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণের স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর শোক ও বেদনাহত চিত্তে জানাচ্ছে যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত 12ই সেপ্টেম্বর 2024 তারিখে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শ্বাসযন্ত্রের গুরুতর সংক্রমণের কারণে 19 আগস্ট ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে সীতারাম ইয়েচুরির বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী সীমা চিস্তি, পুত্র গানিশ এবং কন্যা অখিলাকে রেখে গেছেন। সীতারাম ইয়েচুরির ইচ্ছানুসারে চিকিৎসা গবেষণার জন্য তার দেহ এইমসে দান করা হয়। সীতারাম ইয়েচুরির মৃত্যু আমাদের দেশের রাজনৈতিক আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এক প্রজ্ঞাবান, উদার এবং দক্ষ রাজনীতিবিদ। তিনি তার আদর্শ সংগ্রামের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন। 1952 সালের 12ই ওনার শিক্ষাগত কৃতিত্ব প্রমাণ করেছিলেন। 1974 সালে এক বছর পরে 1975 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদস্য হয়েছিলেন। 1975 সালের জরুরি অবস্থার সময় দেশের শাসকদের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনৈতিক সংগ্রামে অংশগ্রহণের জন্য তিনি গ্রেপ্তার হন। 1992 সালে তিনি সিপিএম এর পনেরো করে সদস্য নির্বাচিত হন এবং 1915 সালে 19 এপ্রিল দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজ্যসভার সাংসদ হিসাবে সীতারাম ইয়েচুরি 2005 সালে পশ্চিমবঙ্গ থেকে প্রথম নির্বাচিত হন এবং টানা দুটি মেয়াদে 2017 সাল পর্যন্ত রাজ্যসভায় অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সীতারাম ইয়েচুরির মৃত্যুর মধ্যে দিয়ে ভারত হারিয়েছে এক অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, এক আদর্শবাদী নেতা এবং এক অনুপ্রেরণাদায়ী সংগঠক। সীতারাম ইয়েচুরির অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। বিশিষ্ট শিল্পপতি, মানবতাবাদী ও মহান সমাজসেবক শব্দ রতন টাটার প্রয়াণে স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছে যে বিশিষ্ট শিল্পপতি, মানবতাবাদী এবং মহান সমাজসেবক শব্দ রতন টাটা আজ আমাদের মধ্যে আর নেই। গত 9 অক্টোবর 2024 তারিখে পার্থক্যজনক অসুস্থতার কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 86 বছর। রতন টাটার এই আকস্মিক প্রয়াণে আমরা শুধু একদম সফল শিল্পপতিকে হারাইনি, বরং হারিয়েছি এক মহান মানবতাবাদীকে, যিনি মানবিকতা, উদারতা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করে গেছেন। 1937 সালের 28 ডিসেম্বরে জন্মগ্রহণকারী রতন টাটা টাটা গ্রুপের অন্যতম প্রধান স্থপতি ছিলেন। তার সুদৃঢ় টাটা গ্রুপ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে এবং ইস্পাত, মোটর গাড়ি, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন মাত্রায় উন্নতি হয়। রতন টাটা দূরদর্শিতা ও উদ্ভাবনী চিন্তাধারা শুধু টাটা গ্রুপকে নয়, ভারতের অর্থনৈতিকও সমৃদ্ধ করেছে। রতন টাটা শুধুমাত্র একজন সফল শিল্পপতি নন, তিনি এক মহান মানব প্রেমী ছিলেন। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তার অবদান সর্বত্র প্রশংসিত। অসংখ্য মানুষ তার দানশীলতা, সমাজসেবামূলক কাজের মাধ্যমে নতুন জীবনে আলো দেখেছেন।
প্রাণীদের প্রতি বিশেষ করে সারামের প্রতি তার ভালোবাসা ছিল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। রতন টাটার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে 2008 সালে পদ্মবিভূষণ সম্মাননা ঘোষিত করে। তার মৃত্যু জাতি একজন মহান দাতা, উদার শিল্পপতি এবং মানবতাবাদী কারালো যা অপরণীয় ক্ষতি। ত্রিপুরা বিধানসভা প্রয়োগ রতন টাটার শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী এবং শুভানন্দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ওস্তাদ জাকির হোসেনের প্রয়াণে স্মৃতি চারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনার সঙ্গে সাথে জানাচ্ছে যে প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গত 15 ডিসেম্বর 2024 তারিখে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1951 সালের 9 মার্চ মুম্বাইয়ের মাইরে জন্মগ্রহণ করে জাকির হোসেন। তার পিতা ছিলেন প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা। শৈশব থেকে তবলার প্রতি গভীর আগ্রহ ও প্রতিভা প্রদর্শন করেন তিনি। মাত্র 3 বছর বয়স থেকে তবলা শেখা শুরু করেন এবং 7 বছর বয়সে প্রথম একক মঞ্চে পরিবেশনা করেন। তার কর্মজীবন ছিল সঙ্গীত জগতের উজ্জ্বল অধ্যায়। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত, জ্যাজ এবং বিশ্ব সঙ্গীতের মেলবন্ধনে তবলাবাদক হিসেবে তিনি অসামান্য ভূমিকা পালন করেছেন। বিশ্বব্যাপী সঙ্গীতের মধ্যে তিনি ছিলেন তবলার সম্রাট। তবলার তার বিরল সুরের জাদু শ্রোতাদের মুগ্ধ করেছে এবং ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে সুপ্রতিষ্ঠিত করেছে। বিশ্ব শ্রেষ্ঠ তবলা বাদক হিসেবে তার অসামান্য প্রতিভা ও সঙ্গীত জগতে অবদানের জন্য তিনি বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হয়েছেন। ভারত সরকার তাকে 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ সম্মানিত করে। এছাড়া তিনি 7টি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন থেকে 4টি পুরস্কার অর্জন করেন, যার মধ্যে 2009 সালে গ্লোবাল ট্রাম প্রজেক্ট অ্যালবামের জন্য 1টি এবং 2024 সালে 3টি গ্র্যামি পুরস্কার অন্তর্ভুক্ত। তার প্রয়াণে সঙ্গীত জগতে এক অপরিণত শূন্যতা সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বিধানসভা তার আত্মার শান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তার সঙ্গীত উত্তরাধিকার আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব শ্যাম সুন্দর বেনেগালের প্রয়াণে স্মৃতি চারণ। ত্রিপুরা বিধানসভার গভীর বেদনার সঙ্গে সাথে জানাচ্ছি যে ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব শ্যাম সুন্দর বেনেগাল গত 23 ডিসেম্বর 2024 তারিখে মুম্বাইয়ে 90 বছর বয়সে পরলোক গমন করেন। শ্যাম সুন্দর বেনেগাল কার্যত শ্যাম বেনেগাল হিসেবে অধিক পরিচিত। শ্যাম বেনেগাল 14 ডিসেম্বর 1934 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদ রাজ্যের তৃণমূল কেন্দ্রে জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রীধর বি বেনেগাল ছিলেন একজন আলোকচিত্রী, যার কাছ থেকে শ্যাম বেনেগাল শৈশবে একটি ক্যামেরা উপহার পেয়ে চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহী হন। তিনি হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং সেখানে হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। কর্মজীবনে শুরুতে তিনি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে প্রামাণ্য চিত্র ও স্বল্প দৈর্ঘ্য চিত্র নির্মাণে মনোনিবেশ করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অঙ্কুর 1974 দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে নিশান 1975, মন্থন 1976, ভূমিকা 1977 প্রভৃতি চলচ্চিত্র নির্মাণ করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন। তার চলচ্চিত্রে প্রধানত নারী এবং নারী অধিকার সম্পর্কিত বিষয়গুলিতে জোর দেওয়া হয়েছে। শ্যাম বেনেগাল তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার সম্মাননা পেয়েছেন। 1976 সালে তিনি পদ্মশ্রী এবং 1991 সালে পদ্মভূষণ সম্মাননা লাভ করেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 7বার শ্রেষ্ঠ হিন্দি ভাষায় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রয়াত শ্যাম বেনেগালের পরিবারে স্ত্রী নীরা বেনেগাল এবং কন্যা প্রিয়া বেনেগাল রয়েছেন। তার প্রয়াণে চলচ্চিত্র জগতে এক অপরিণত শূন্যতা সৃষ্টি হয়েছে। ত্রিপুরা বিধানসভা প্রয়াত শ্যাম বেনেগালের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এখন আমি রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরি, বিশিষ্ট শিল্পপতি শ্রদ্ধা রতন টাটা, প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন এবং ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিত্ব শ্যাম সুন্দর বেনেগালের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য মাননীয় সদস্যগণকে 2 মিনিট দাঁড়িয়ে মৌন পালনে অনুরোধ করছি। নীরবতা শুরু।
ओम शांति, ओम शांति, ओम शांति। আরেকটা কনফারেন্স আছে অলরেডি। বিশ্ব দাবার প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে ভারতীয় দাবাড়ু গুকেশ ডোম্বারাজু এক অভূতপূর্ব নজির স্থাপন করার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা বিধানসভার কার্যপ্রণালী ও নিয়মাবলী নীতির 98(1) নং অনুচ্ছেদ বলে এই হাউসে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার সম্মতি চেয়ে ক্রীড়া ও যুব বিষয়ক ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় এক চিঠির মাধ্যমে আমাকে অনুরোধ জানিয়েছেন। আমি বিষয়টি বিবেচনা ক্রমে সম্মতি প্রদান করেছি। এখন আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে ওনার আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি সভা উত্থাপন করার জন্য অনুরোধ করছি। माननीय स्पीकर सर, त्रिपुरा विधानसभा कार्यप्रणाली नियमावली विधि 98/I নম্বর অনুচ্ছেদ মূলে আপনার সম্মতিক্রমে নিম্নলিখিত অভিনন্দন সূচক প্রস্তাবটি আমি বিধানসভার অধিবেশন উত্থাপন করার অনুমতি প্রার্থনা করছি। অভিনন্দন সূচক প্রস্তাবটি নিম্নরূপ। অভিনন্দন সূচক প্রস্তাব মাত্র 18 বছর বয়সে বিশ্ব দাবা প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে ভারতীয় দাবাড়ু গুকেশ ডোম্বারাজু এক অদ্ভুতপূর্ণ নজির স্থাপন করেছে। ত্রিপুরা বিধানসভা ভারতবর্ষের এই গর্ব সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন গুকেশ ডোম্বারাজুকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্বের পূর্বতন চ্যাম্পিয়ন চীনের ডিং লিরানকে পরাজিত করে গুকেশ এই গৌরব অর্জন করেন। এই সাফল্যের মাধ্যমে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে রাশিয়ার কিংবদন্তি গেরি কাসপারকে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেছেন। 2006 সালে 29 মে তামিলনাড়ুর চেন্নাই শহরে জন্ম নেওয়া গুকেশ শৈশব থেকেই দাবা খেলার প্রতি অসীম আগ্রহ দেখিয়েছেন। তার বাবা ডাক্তার রাজেন বাবু একজন চিকিৎসক এবং মা পদ্মাবতী একজন মাইক্রোবায়োলজিস্ট। এই অনুপ্রেরণা পরিবার থেকে গুকেশ তার প্রতিভার বিকাশের সুযোগ পেয়েছেন। মাত্র 7 বছর বয়সেই দাবা খেলার প্রতি তার অনুরাগ দেখে এবং অল্প সময়ের মধ্যে তিনি অসাধারণ দক্ষতা অর্জন করেন। 2019 সালে মাত্র 12 বছর বয়স 7 মাস 8 দিন বয়সে তিনি গ্র্যান্ড মাস্টার উপাধি লাভ করেন, যা তাকে বিশ্ব দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার হিসেবে পরিচিতি দেয়। বিশ্ব দাবা প্রতিযোগিতায় গুকেশের এই অসামান্য কৃতিত্বে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং তার কৌশলগত দক্ষতার প্রতিফলন। তার এই ঐতিহাসিক সাফল্য শুধুমাত্র তার পরিবারকে গর্বিত করেনি, পুরো ভারতবর্ষের জন্য এক গৌরবের বিষয় হয়ে উঠেছে। বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে গুকেশ ডোম্বারাজু তরুণ প্রজন্মের এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। ত্রিপুরা বিধানসভার গুকেশ ডোম্বারাজুকে এই অবসরণীয় সাফল্যের জন্য তাকে অভিনন্দন জ্ঞাপন করছে এবং তাকে ভবিষ্যতে আরো উজ্জ্বল সাফল্যের জন্য তার প্রতি শুভকামনা ব্যক্ত করছে। অধ্যক্ষ মহোদয়, বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ ডোম্বারাজুর প্রতি অভিনন্দন জ্ঞাপন সূচক আমার এই আনিত এই প্রস্তাবটি সবাই সর্বসম্মতিভাবে গ্রহণ করার জন্য আমি এই হাউসের সকলের সম্মানীয় সদস্যগণের প্রতি অনুরোধ করছি। সরকারের তরফ থেকে আরো ভালো হইবে আমার মনে হয় এটা বিবেচনার জন্য রাখা হয়। এই মুহূর্তে না করলেও, ঘোষণা না দিলেও ক্যাশ অ্যাওয়ার্ড আমাদের রাজ্য সরকারের তরফ থেকে শুধু একটা অ্যাসেটের মধ্যে একটা রেজলিউশন পাস করে গেল। শুধু তাই নয়, ইট উইল রাদার ইনডাইরেক্টলি ইন্সপায়ার আমাদের চেস ব্যাটারি ইন্সপায়ার করবে। এটা আমার একটা প্রস্তাব রইল। মাননীয় স্যার, আমি একটা গুরুত্বপূর্ণ ম্যাটার এটাকে আমি শেষ করে দিই। শেষ করছেন। মাননীয় ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক উত্থাপিত অভিনন্দন সূচক প্রস্তাবটি এই হাউস থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের দৃষ্টি আকর্ষণ করে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারি কর্মচারীদের যাদের যে প্রমোশনের যে যারা প্রমোশন পেয়ে একটা প্রমোশনের মাধ্যমে তারা রিটায়ারমেন্টে যাচ্ছেন, তারা তাদের পেনশন বেনিফিট তারা পাচ্ছেন। আমার প্রস্তাব থাকবে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে যেন এটাকে রেগুলারাইজ করা যায় কিনা এই ব্যাপারে রাজ্য
দ্রুততার সাথে এই সমস্যার সম্মুখীন মানে যারা হচ্ছে কর্মচারীরা তারা যেন তার থেকে রেহাই পায় সে ব্যাপারটা আপনি দয়া করে অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে বিষয়টা বললেন, আমরা কিন্তু আজকে থেকে প্রায় 7 দিন আগে আমরা এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আইনজ্ঞদের সাথে কথা বলছি, করা যায় কিনা অলরেডি মিটিং হয়েছে। বিষয়টা আমরা অলরেডি দেখছি। আমরা আইনের যে পাবলিক করে দিচ্ছি, আমরা আইনজ্ঞদের সাথে পরামর্শ করছি, ওনাদের নিয়ে বসেছি, অফিসাররাও ছিলেন, মন্ত্রী বাহাদুররাও বসেছি, ক্যাবিনেটও আলোচনা হচ্ছে। স্যার ওকে একটা ছোট্ট বিষয়, অবশ্যই এই বিষয়টাকে আমি সমর্থন জানাচ্ছি। এটা যদি হয় খুব ভালো হবে। সরকার নিশ্চয়ই এটা কার্যকরী করার জন্য সমস্ত পদক্ষেপ নেবেন, এটা আশা করছি। স্যার আমার একটা বিষয় হলো, একই সাথে এটা কনগ্রেচুলেটরিও, কিন্তু তার সাথে একটু ব্যাখ্যা বা বুঝিয়ে চাইছি। কনগ্রেচুলেটরি এই কারণে, আমাদের রাজ্যের কোন স্টেট এমপ্লয়েড ছিল না। বর্তমান সরকার স্টেট এমব্লেম ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং ভারত সরকার অনুমোদন করেছে অ্যাকর্ডিং টু দি প্রভিশন বা কনভেনশন। উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ। কিন্তু স্যার, কোন রাজ্যের স্টেট এমব্লেম হোক, স্টেট বার্ড, স্টেট অ্যানিমেল, এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে, এসব করতে গিয়ে সেই রাজ্যের তার হিস্ট্রি, কালচার, ট্রেডিশন, নেচার, এগুলো বিবেচনায় রাখতে হয়। এবং তার সাথে যে রাজ্যের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, তাদের থেকে মতামত দিতে হয়। এটা মতামত দিতে হবে এরকম কিছু নেই, কেন? যাতে এই ক্ষেত্রে সত্যি সত্যি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু একটা স্টেট এমব্লেম পত্রিকায় দেখলাম না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে, না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশন। বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এটা নিশ্চয়ই সরকারের কাছেও, প্রেসিডেন্টের কাছেও বলছেন, আমি নিশ্চিত আমাদেরকেও বলছেন আপনারা পছন্দ করুন। এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি, কালচার, নেচার, ট্রেডিশন, এটাকে রিপ্রেজেন্ট করছে না। whether government would review this, এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তা প্রশ্ন না। যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি, কেননা ত্রিপুরাতে হাতি, এই আসামে গন্ডার, ঠিক তেমনি এরকম স্টেট এমব্লেম যে সমস্ত স্টেটের আছে, হিমালয়ান স্টেট, সেখানে হিমালয়ের ছবি, বরফের ছবি, সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট রিজার্ভেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রিজার্ভেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় আইনজীবী সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব। এই বিষয়টা নিয়ে আলোচনা রেখেছি। আমি নিউজ পেপারও দেখেছি, আপনার বক্তব্য আমি দেখেছি। দেখুন, আপনারা এত বছর ধরে স্টেট এমব্লেম কিন্তু ছিল না, মানে আপনারা কিন্তু করেননি। যাই হোক, আমরা কিন্তু স্টেট এমব্লেমটা আমরা করব এবং এই স্টেট এমব্লেম নিয়ে আমরা বহুজনের কাছে, ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট, ইভেন আমাদের মিউজিক হলে এবং ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই এমব্লেম কিরকম হলে ভালো হবে। বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল, পরবর্তী সময়ে বোধহয় কয়েক মাস সময়
আমাদের ক্যাবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখিয়ে, তো শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো। কি হলো, ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন, দেখা গেল যদি এটার এমব্লেম যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে না, মানে এটা মনে হয় এটা কি হাতি নাকি এটা বোঝা যাচ্ছে না। তো এই স্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো সাহেবের জ্ঞাতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি, সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে। এটা একটা বড় যদি হয়, বিশাল যদি হয়, সেখানে এটা দেখা যাবে। কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গায় দেন তাহলে এইসব আমরা ইভেন পর্যন্ত প্যালেসও রেখেছিলাম, আমরা রুদ্রসাগরও রেখেছিলাম, বিভিন্ন ভাবে রাখার পরে প্যালেসও রেখেছিলাম, আমরা রুদ্রসাগরও রেখেছিলাম, বিভিন্ন ভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয়, খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে আমরা এটা ডিসিশন নিয়ে তবেই পাঠিয়েছি। ওকে, রেফারেন্স পিরিয়ড তার ঠিক আছে, অভিনন্দন জানাই। কিন্তু এটা তো ত্রিপুরা ওয়ান অফ দি গ্রিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আমাদের গ্রিন কভার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে, এটা তো সবুজও হতে পারে, তাহলে বোঝা যেত এটা ওয়ান অফ দি হিমালয়ান স্টেটস। কিন্তু এটা না হয়ে আমি না কোন একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার আপত্তি নয়, বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং দ্য স্টেট, এটা রিপ্রেজেন্ট করছে না। এই যে আপনাদের জন্যই বরাদ্দ, কাজে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না, লালের জন্য বলছি না, লাল হলে এটা হতো না। ওকে, ঠিক আছে, এটা সবুজ যদি হতো হয়েছে তাহলে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতাম, আমরা বলতে পারতাম এখন কাজেই সেটাই আমি এখানে বুঝতে চাইছি। বলুন, সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এমব্লেম বা লোগো সিলেকশনের যে প্রসিজার সেটা আমরা ফলো করেছি। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিটি ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে, 3 বার ক্যাবিনেটে এসছে। সব থেকে অবাক করার মতো বিষয় যেটা, যে আজকে মাননীয় বিরোধী দলের নেতা ওনার মিডিয়া বাইটে আমরা দেখেছি যে বলছে যে বিজেপির কালার দিয়ে দেওয়া হয়েছে। এই যে স্যাফরন কালার বা অরেঞ্জ কালার কথা যেটা বলছেন বা গ্রিন যে শেড, সেটা নিয়ে তাদের সেখানে অবজেকশন রয়েছে। আমি তো বলবো আমাদের জাতীয় পতাকাতেও তো স্যাফরন কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে। বিরোধী দলের অনেক দল আছে যাদের পতাকা এই কালারেই গঠিত। তা আমরা যদি এই কালার দিয়ে থাকি তবে তাতে আপত্তিটা কোথায়? নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের কালচার, আমাদের গ্রিনের স্টেট, সেটা আমরা অ্যাডমিট করি, অস্বীকার করি, কিন্তু আমরা কোনটা দেব? এখানে আমাদের কাছে কিছু কাগজ রয়েছে যেগুলো রিপ্রেজেন্ট করছে বিভিন্ন স্টেটকে। আমাদের ম্যাপটা যে রয়েছে, ম্যাপটাই তো আমরা ভারতবর্ষ বা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছি ত্রিপুরাকে। বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা, which is stuck in a corner of the northeast surrounded by Bangladesh from 3 corners, একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি 3 দিক থেকে। এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতাম, বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ? ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা কোত্থেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম। এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই, আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির দিতে হবে। আমরা যদি মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে দিই, আরেকজন বলছে যে না আমাদের রাজবাড়িকে দিতে হবে, বিকজ ত্রিপুরা বিং আজপাইল প্রিন্সলি স্টেট। আরেকটা যদি রাজবাড়িকে দিই, ঊনকোটি থেকে বলবে আমাদের ঊনকোটিকে দিতে হবে, ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মাঙ্কি, স্পেকটাকেল মাঙ্কি রয়েছে। আমরা যদি যেটাই দিতাম, আপনারা ফল্ট ফাইন্ডার, আপনারা ফাইন ফল্ট করতে দিন। আজকে তাই আমরা হলিস্টিক ম্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইটসেলফ যে ম্যাপটা, সেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত কালচারকে, ট্রেডিশনকে। কারণ ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা
সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার, এখানে কয়টা সাব ট্রাইব রয়েছে, কটা কি রয়েছে, আমাদের বিশা কি, আমাদের পাইনাপেল কি, আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে। অ্যাম্বুলেন্স দিয়ে জানাতে হবে না, কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি, আমার মনে হয় সেটা আপনাদের ভুল। ওকে, ঠিক আছে। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলো পরীক্ষা নিরীক্ষার পর সবার গুরুত্ব অনুসারে সবার উত্তর অনুমতি দিয়েছে। এখন মাননীয় মন্ত্রী মহোদয় বলতে পারবেন যে আপনারা যদি রেফারেন্স ডক্টর যারা যারা আছেন উত্তর দিতে পারবেন কিনা। এটা আপনারা সেদিন আমরা শুক্রবার আলোচনা করেছিলাম, এটা আপনাদের চিন্তার উপর রেখে দিলাম। এখন মাননীয় নোটিশে বিষয়বস্তু উত্থাপন করবেন সুদীপ সরকার, মাননীয় সদস্য সুদীপ সরকার এবং শ্রী রামু দাস কর্তৃক যুগ্মভাবে আয়োজিত রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সহজ করার জন্য অনেক অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, গত 8ই জানুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত মাফিয়া সংস্কৃতির সামনে অসহায় নাগরিক শীর্ষক সংবাদ সম্পর্কে আমি জাস্ট এ মিনিট, গত শুক্রবারে কিন্তু ঠিক আছে দৈনিক সমাজ এনেছেন, আজকে গত শুক্রবারে এনেছিল সন্ধান পত্রিকায়। একই দিন না বলছি কথা বলো, আমি দুটোকে ক্লাব করি, আজকে এনেছি সন্ধান পত্রিকা প্লাস দৈনিক সমাজ, ঠিক আছে। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান রাখছি। যদি তিনি ইফ পসিবল দিতে পারেন তাহলে দিবেন, আর যদি দিতে পারেন সে তালিকা জানাবেন। এখন দিয়ে দেবেন। এখনই দেবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী সুদীপ সরকার এবং মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয় যে এখানে রেফারেন্স পিরিয়ডে লেখা হয়েছে যে গত 8ই জানুয়ারি 2025 ইংরেজি সন্ধান পত্রিকায় প্রথম পাতায় মাফিয়া দৌরাত্মে দোকান করতে পারছে না ব্যবসায়ী, প্রকাশিত সংবাদ। আপনি বলেন যে দৈনিক সংবাদও আজকে দৈনিকে ছোটখাটো ক্লাব করে দিয়েছে। যাই হোক, এখানে স্থানীয় সন্ধান পত্রিকায় বিগত 8/1/2025 ইংরেজি এখানে মাফিয়া দৌরাত্মে দোকান খুলতে পারছে না ব্যবসায়ী, এই শীর্ষক সংবাদ প্রসঙ্গে আমি উল্লেখ করতে চাই যে বিগত 7/1/2025 ইংরেজি তারিখে আগরতলার পরন্দতী নগর নিবাসী শ্রী উত্তম বণিক ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে পূর্ব আগরতলা থানায় উপস্থিত এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কর্তৃক তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে উনি ওখানে বলেন, এবং তাই উনি দোকান খোলার ব্যাপারে পুলিশি নিরাপত্তার আবেদন পেশ করেন। শ্রী উত্তম বণিক জানায় যে স্থানীয় একটি পত্রিকার বিজ্ঞাপন দেখে শান্তিপাড়াস্থিত জৈনক শ্রী জয়দেব দাস ও পিতা বিজয় দাসের কাছ থেকে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 155.20 বর্গফুট পরিমাপের ওই দোকানটি সে ক্রয় করে। শ্রী উত্তম বণিক জানায় যে দোকান ঘরটি বিক্রয় করার পর শ্রী জয়দেব দাস একবারও ওই দোকান পরিদর্শনে আসে এবং শ্রী উত্তম বণিকের বয়ানটি পূর্বতলা জিডি এন্ট্রি নাম্বার 26 7/1/25 উল্লেখ আছে এবং এই জিডি এন্ট্রি মূলে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ওই একই দিনে শ্রী উত্তম বণিক কোনো এফআইআর দাখিল করতে চান। তিনি শুধুমাত্র ওই দোকান ঘরটি খোলার জন্য পুলিশের সহায়তা চেয়েছিলেন এবং ওনার বয়ান মোতাবেক সাব ইন্সপেক্টর সৈকত দে দোকান ঘরটি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা। কিন্তু এ বিষয়ে দেখা যায় শ্রী বণিক থানায় আসার পূর্বে সাংবাদিক ডেকে তাদের সামনে কয়েকজন
দোকানঘরটির ব্যাপারে স্থানীয় ক্লাব, ঐক্যতান যুব সংস্থা এবং দোকান মালিকের মধ্যে বিতর্ক রয়েছে। তারা অভিযোগ করেন যে শ্রী বণিক সংস্থার সাথে এই ব্যাপারে কোনো পরামর্শ করেন। পুলিশ ঘটনাটি আর বাড়তে না দিয়ে শ্রী বণিককে নিরাপত্তা দিয়ে থানায় নিয়ে আসে এবং পরে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। স্থানীয় কোনো ব্যক্তি শ্রী বণিককে শারীরিক নিগ্রহ এবং তার সম্পত্তিও নষ্ট করে। কিন্তু স্থানীয় জনতা শ্রী বণিকের সাংবাদিক দেখে দোকানঘর তালা ভাঙার প্রক্রিয়া এবং ক্লাবের সদস্যদের নোংরা ভাষায় গালিগালাজ করার কারণে উত্তেজিত হয়ে পড়ে। ওই একই দিনে স্থানীয় ক্লাবের সম্পাদক থানায় আসেন এবং শ্রী উত্তম বণিক ও তার সহযোগীদের দ্বারা শান্তি ভঙ্গ করার বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন ওই সম্পত্তিটি বিতর্কিত এবং দোকানঘরটি আসল মালিক শ্রী উত্তম বণিককে দোকানঘরটি বিক্রয়ের পূর্বে সংস্থাকে দোকানঘরটি বিক্রয় করবেন বলে কথা দিয়েছেন। ক্লাবের সম্পাদকের অভিযোগ মূলে একটি মামলা নথিভুক্ত হয়। পুলিশ কর্তৃক এখন পর্যন্ত এই বিষয়ে যা ওনারা পদক্ষেপ নিয়েছেন। বিগত 7/1/2025 ইংরেজি তারিখে পুলিশ শ্রী উত্তম বণিক এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে শ্রী বণিক দোকানঘর তালা খোলার জন্য পুলিশের সাহায্য চেয়েছিলেন। শ্রী বণিক নিজেই, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, যে নিজেই তালা ভেঙে তার নিজস্ব তালা দোকান করে লাগিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছিলেন। কিন্তু স্থানীয় লোক এবং ক্লাবের, যার ফলে তারা উত্তম বণিক এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি অভিযোগ নথিভুক্ত করেন এবং ক্লাবের সদস্যরা দোকানঘরটি ক্রয় করতে চেয়েছিলেন যাতে দুর্গাপূজার সময় ওই দোকানঘর ব্যবহার করে তারা দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে পারে। ক্লাব সদস্যরা বলেন শ্রী বণিক এবং দোকানের প্রকৃত মালিক জয়দেব দাসের মধ্যে যেহেতু বিষয়টি সমাধান হয়নি, তাই দোকানঘরটি তালা লাগানো হয়েছে। পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপের ফলে ঘটনাটি বিরাট আকার ধারণ করতে পারেনি। উভয় পক্ষকে ঘটনাটি নিয়ে এককভাবে কোনো পদক্ষেপ নিতে পুলিশ কর্তৃক বারণ করা হয়। পুলিশের তরফ থেকে শ্রী উত্তম বণিককে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। পুলিশও নিশ্চিত করে যে কোনো ব্যক্তি জোর করে ওই দোকানঘরে যাতে তালা না লাগে। বর্তমানে দোকানঘরটি শ্রী উত্তম বণিকের অধিকারে আছে এবং শ্রী বণিক নিজে দোকানে তালা দিয়ে নিজের কাছে তার চাবি রেখে দিয়েছে। গত 10/1/2025 ইংরেজি তারিখে শ্রী বণিক তদন্তকারী পুলিশ অফিসারকে জানান যে বিষয়টি ক্লাবের সদস্যদের সাথে বোঝাপড়ার মাধ্যমে নিরসন করে নিয়েছেন, তাই তিনি মামলাটি এগিয়ে নিয়ে যেতে অনিচ্ছুক, কারণ ক্লাবের সদস্যরা তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে। যাই হোক, পুলিশ দুটি মামলা তদন্ত করেছে। অবশ্য তদন্তে দেখা যায় যে ক্লাবের কিছু বিরোধী সদস্য নিজেদের স্বার্থে শ্রী উত্তম বণিককে দিয়ে মিডিয়ার সামনে এই নাটকটি পরিবেশন করতে উদ্বুদ্ধ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পুলিশের নজরদারি রয়েছে। রাজ্যে নিগু বাণিজ্য, মাফিয়া সংস্কৃতির সামনে সরকার, প্রশাসন ও শাসক দল যে কার্যত অসহায় তার একটি প্রকৃত প্রমাণ। সেটা সরকার এবং শাসক দলের মুখে যতই সুশাসনের দাবি করুক না কেন, নিগু বাণিজ্য এবং মাফিয়া রাজ প্রতিনিয়ত এই রাজ্যে জনগণের সামনে প্রশ্ন রেখে দিয়ে যাচ্ছে। সিন্ডিকেট বাণিজ্য, আজকে একজন কর্মচারী উনি রিটায়ারমেন্টে যাওয়ার পরে উনি একটা বাড়ি করবেন, জায়গা ক্রয় করতে হবে। কার কাছ থেকে ক্রয় করবেন? উনি ওনার স্ব ইচ্ছায় জায়গা ক্রয় করতে পারবেন না, সেই সিন্ডিকেটের কাছে যেতে হবে। উনি কনস্ট্রাকশন করবেন, মেটেরিয়ালস কে দেবেন? যিনি বাড়ি করবেন উনি কোনো মেটেরিয়াল চয়েস করতে পারবেন না, ওরা দেবেন। এই সংস্কৃতি প্রতিটা মুহূর্ত আমাদের পুরা রাজ্যে আনাচে কানাচে এগুলি চলে আসছে। আজকে এক দুটা খবর পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে চলে আসছে। এই রাজ্যের আনাচে কানাচে এমন ভুরি ভুরি ঘটনা সেগুলি আসছে না এবং প্রতিনিয়ত এগুলি সংঘটিত হচ্ছে। আমি মনে করি এই সময়ের মধ্যে প্রশাসন এবং সরকার এই সুরাহ হবে কিনা, মানে এই সংস্কৃতি থেকে, এই নিগু বাণিজ্য থেকে প্রশাসনকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে এটা সুরাহ করবেন কিনা
আমি জানতে চাইছি। Point of clarification, sir. মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্ট এখানে রাখলেন, স্টেটমেন্ট থেকে মনে হলো সবটা দোষী উত্তম বণিককে তিনি ক্রয় করেছেন। ক্লাব ওনার অরিজিনাল পাড়া। যেদিন ঘটনাটা ঘটেছে স্বাভাবিকভাবেই ছোট্ট শহর আর ওনার পাড়া, ওনার কাছে খবরটা পৌঁছেছে। স্টেটমেন্টে এই পাড়াতে কোনো অন্য জায়গা থেকে ওর এদিনগর থেকে কেউ এসে কোনো জিনিস ক্রয় করতে পারবে, ক্লাবের অনুমতি চাই। এই যে জয়দেব দাস, তার ব্যাংকে একটা ঋণের বোঝা ছিল, দোকানটা বিক্রি করতে সে বাধ্য হয়েছে, বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন মোতাবেক এই ছেলেটি উত্তম বণিক তার মার গয়না কাটি সমস্ত কিছু বিক্রি করে জমা করে ব্যাংকের লোন মিটিগেট করে তারপর এই দোকানটা ক্রয় করেছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্টেটমেন্টটা লিখে দিয়েছে। আমার মনে হচ্ছে উনি যারা এটা তৈরি করেছে ওনার ভাবাবেগকে সম্মান দিয়ে তৈরি করছে মনে হচ্ছে। এই ক্লাব যারা তালা দিয়েছে, যার দোকানটাকে তালা দিয়েছে তার বিরুদ্ধে কেস হবে। আর যারা লাগিয়েছে তালা, আমি ক্রয় করেছি, উত্তম বণিক ক্রয় করেছে, তার দোকানে তালা দিয়ে দেবে ক্লাবের কর্তৃপক্ষ। কি ৬৬ লক্ষ টাকা দিয়ে সে এই দোকানটা ক্রয় করেছে। না বলতে চাই না, ভেরি ভেরি ক্লোজ টু দ্য ফর্মার ক্লাব প্রেসিডেন্ট আঙ্কেল প্রদীপ একজন আছে, আরো বলতে চাই না। আঙ্কেল প্রদীপ বলছে ৬৬ লক্ষ টাকা দিচ্ছে, বলছে ৪০ লক্ষ টাকা দেবো বাড়ির চেকটা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছে তো। শুনুন না, আমি তো এই স্টেটমেন্টের প্রেক্ষিতে বলছি, আপনি বুঝতে না পারেন, মুখ্যমন্ত্রী বুঝতে দিন। আপনি ক্লিয়ারিফিকেশনটা বলুন। আমার ক্লারিফিকেশন হচ্ছে যারা তালা দিল সে ভয়ে যথেষ্ট মিডিয়ে নিয়ে গেছে, ওর উপর আক্রমণ হলে যেন শেল্টারটা পায়। অন্যায় কোথায়? যদি মিডিয়া কেউ নিয়ে যায় অন্যায় কোথায়? তোমার জিনিসটা খেপে গেছে কিভাবে জনসমক্ষে এই শান্তিবালা সম্পর্কে উত্থাপিত হলো ঘটনাগুলো, আর যেটা প্রকৃত চিত্র। আমি আমার মুখ্যমন্ত্রী যেটা আমি সাপ্লিমেন্টারি আমি পয়েন্ট অফ ক্লারিফিকেশন, সেটা হচ্ছে ভয় পাচ্ছে। পুলিশ জানে কারা তালা দিয়েছে, সুমতো মামলা নিয়েছে, এর বিরুদ্ধে নিয়েছে কি শান্তি ভঙ্গ করার, মিডিয়ার সাথে গালাগাল করেছে, উত্তেজিত ভাবে কথাবার্তা বলেছে, এর বিরুদ্ধে মামলা হতে পারে। যে ক্রয় করেছে আর যারা তালা দিল, যাকে জোর করে বলছে ৪০ লক্ষ টাকা কোম্পানির চেক ২০ টাকা পাইছে না, ৬৬ লক্ষ টাকা দিয়ে কিনছে, পুনরায় ৪০ লক্ষ টাকা দিয়ে। এই যদি রাজ্যের ঠিকানা হয়, ইট ইজ মোস্ট আনফরচুনেট। মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্টে he is giving indulgence to all these things মনে হচ্ছে ওনার স্টেটমেন্টে। ওনার স্টেটমেন্টে মনে হচ্ছে যারা মাফিয়া এই ছেলেটা উত্তম বণিক যেন তার দোকান চালু রাখতে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়কগণ, আমাদের বিরোধী দলের বন্ধুরা, আপনি বলুন। মাননীয় বিধায়করা যা বলেছে, আজ থেকে 7 বছর আগে উত্তর দিয়েছে, প্রত্যেকটি পত্রিকা খুললে বলবে বলেছে উনি নোট করে রেখেছে এখানে ডাইরেক্ট ইন্ডালজেন্স ওয়েদার যেতে পারে, সবসময় একটা নজরদারি যেতে পারে, এটা সবসময় একটা একশা বলা সভা অলওয়েজ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।
সঠিকভাবে তিনি রেফারেন্সের জবাব দিয়েছেন। স্যার, এই যে উত্তরটা মুখ্যমন্ত্রী থেকে আসছিল, আমি অন্যদিকে যাচ্ছি, কিন্তু এই উত্তরের কিছু কন্টেন্ট ইটসেলফ ইজ ভেরি ওরিসাম। কেন কথাটা বলছি? যে সংবাদ মাধ্যম শুধু এই ঘটনা না, আরো বহু ঘটনা প্রায় প্রতিদিন কিভাবে বিভিন্ন জায়গায় মাফিয়াদের দৌরাত্ম, কি জমি ক্রয় বিক্রয়, কি দোকান বিক্রি, খোলা না খোলা, এটা নিয়ে এগুলো বলছি। ঠিক আছে, আমি এই প্রসঙ্গে বলছি, বলেন না, ক্লারিফিকেশনটা এই জায়গাতে যে বলছেন যে ক্লাব তারা চেয়েছিল, কাজে হয়নি বলেই ক্লাবটা করছে। দ্যাট মিনস ইউ আর, আমি ইন্টারভিউ বলছি না, যেহেতু আপনি বলছেন যে এগুলি বলা যাবে না, তো এতে তো তারা উৎসাহিত হচ্ছে। আরেকটা জিনিস বলছি যে ভিকটিম তাকে বলার পর অ্যাসার করছে, তো এটা রিফ্লেক্ট করছে স্টেটে সাধারণ নাগরিক এই কিছু লোকের হাতে এত ভীত সন্ত্রস্ত, তারা আইনের দ্বারস্থ হতে পারছে না। কাজে সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোর অনুরোধ করব যে এই যে সমাজে কালো দাগগুলো এবং মুষ্টিমেয় লোক এরা এইভাবে পার হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুন এবং গ্রহণ করবেন কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা বক্তব্য আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার উত্তর দিয়েছেন এবং কিভাবে ক্লাব কর্তৃপক্ষ এবং যিনি ক্রেতা তারা নিজেরা সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং যিনি ক্রেতা তিনি তার অভিযোগ উইথড্র করেছেন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠ করে শুনিয়েছেন। আজকে রাজ্যের আমরা গর্বিত যে আজকে রাজ্যবাসী বিচার পাচ্ছে। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তর সামলাচ্ছেন, এই আমলে মানুষ বিচার পাচ্ছে। কিন্তু বিগত সরকারের সময়ে আমরা দেখেছি থানার মধ্যে ঢুকে মহিলাদের নির্যাতন করা হতো, সরকারি খাস জমি দখল করে পার্টি অফিস বানাতো, এমনকি তেলিয়ামুড়াতো বাজারের উপরে সরকারি খাস জমি, ভালো উঁচু চড়া দামে মানে মূল্যবান জমি, সেই জমিতে তারা পার্টি অফিস বানিয়েছিল। আমাদের সরকার আসার পর সেই সমস্ত পার্টি অফিসকে আমরা খাস মুক্ত আমরা মুক্ত করেছি। তাদের মুখে আজকে নাম, তাদের মুখে আজকে এই সমস্ত আওয়াজ। এই রাজ্যে মাফিয়া গোষ্ঠী এখনো আসেনি। এই রাজ্যের নিকু মাফিয়াদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী কঠোর হত্যা দমন করছে। 2018 সালের আগে প্রত্যেকটি পত্রিকায়, আমাদের কাছে পত্রিকাগুলি সংগ্রহিত আছে, প্রত্যেকটি পত্রিকায় আমরা দেখেছি যে বিগত সরকার কিভাবে ব্যর্থ হয়েছেন এই রাজ্যে মাফিয়াদের দমনে, কতটা ব্যর্থ হয়েছিলেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর শাসনে আমরা ভালো রয়েছি, এই রাজ্যের মানুষরা সুরক্ষিত রয়েছে, প্রতি ঘরে সুশাসন দেওয়া হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার খুব ভালো লাগলো মাননীয় এলপি সাহেবে ধন্যবাদ দিলেন যে এই রেফারেন্স পেপারের তাৎক্ষণিক জবাব আমি তৈরি করেছি, খুব ভালো। এই জবাবটা কি উনি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, এমন ভাবে বানানো হয়েছে টিএসবি এরকম, মানে আমি মনে করি যে এই রিপোর্টটা যখন আমি জানতে চেয়েছি এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ হ্যাপেন, এই বিষয়টা এখানে বলা হয়েছে, একদম এক্স্যাক্টলি কি বলা হয়েছে। এর মধ্যে কোন রকম মানে কেস হয়েছে, কেস নাম্বারও আমার কাছে আছে, সব হয়েছে। সেটাকে যেভাবে এটাকে বিকৃতি করে এখানে বলার চেষ্টা করা হয়েছে, এই ক্লাবের সাথে আপনিও কিন্তু যে সবগুলো নামগুলো বলছেন এটা আপনাদের সবার সাথে কিন্তু প্রিয় ব্যক্তি, আমার সাথে ততটা ছিল না। এবং 35 বছরে আপনারা যা করেছেন, 35 বছরে ওনারা যা করেছেন আপনার সময়ে টিভি বাজার থেকে সব জায়গায় সব নাম আমার কাছে আছে, কিন্তু আমি যাকে বলবো না বিধানসভার মধ্যে। আপনারা যেভাবে, আমি পলিটিক্সে যখন আসিনি তার আগেও এসব ঘটনাগুলো আমি শুনতাম, আমি যখন পলিটিক্সে ছিলাম না তখন আমরা শুনতাম
আপনারা কি কি করেছেন সব নিউজ পেপারে আসতো, এবং এই কালচার ভেরি ডিফিকাল্ট টু সময় লাগবে আমি বলছি। আমি এখানে শুধু আমার রিপোর্ট আমি দিয়েছি, কিন্তু আপনারা এগুলো করেছেন, সারা জীবন আপনারা করেছেন, এর জন্যই আপনারা রাজনীতির মধ্যে আছেন। আপনারা বড় বড় কথা বলবেন না। দ্বিতীয় রেফারেন্স ওকে দ্বিতীয় রেফারেন্সটি এনেছেন তাওয়াজ্জুল বসুন দ্বিতীয় রেফারেন্সটি এনেছেন মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী সাহারা। আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সবাই উত্থাপন করার জন্য Manolya, they are not in a position to understand our honorable chief minister. They are not in a position. যাই হোক, আমার রেফারেন্সের বিষয়বস্তুটি হলো কৃষি জমিতে জল সেচের সুবিধা দেওয়ার জন্য তেলিয়ামুড়া ব্লকে কৃষকদের স্বার্থে আরো বেশি করে সোলার পাম্প বসানোর সম্পর্কে। আপনার ভঙ্গি কিন্তু শোভনীয় নয়। আপনার ভঙ্গি কিন্তু শোভনীয় নয়। আচ্ছা, একজন সিনিয়র বিধায়কের কাছ থেকে এই ধরনের অঙ্গভঙ্গি সত্যি দুঃখজনক, সত্যি নিন্দাজনক। তার জন্য সরকারের থেকে রামপদ বাবু তফাজ্জল বাবু আরে কেন এসব বলো? আপনারা এই যে কথা বলেন আমি বুঝি না। আপনারা রেফারেন্স এনেছেন, কালকে বলা হয়েছে যে রেফারেন্স আছে, কোনো অসুবিধা নেই, যদি চিফ মিনিস্টাররা পারে রিপ্লাই দিবেন অথবা, এবং ওই রেফারেন্সটা আনবেন ধরে নিয়েই উনি করেছেন, রিপ্লাই দিয়েছে। আপনারা স্যাটিসফাইড হতে পারেন, না হতে পারেন। এই বিধানসভা তো দীর্ঘ বছর আপনার আছে, আমি আপনার কথা মতো উত্তর দেব। তাহলে অশোভনীয় এই যে আমাদের বডি যে মুভমেন্টটা, এটা তো উচিত না। না 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 এটা আরে ঠিক আছে, আমি যদি অযথা ভূত হয়ে যাই, এটা আমি কি করি? এখানে আরে শুধু গলাবাজি করলাম। আমার বিষয় আসছে, মাননীয় সদস্য কল্যাণী সাহারায় একটা রেফারেন্স এনেছেন কৃষি জমিতে জলসেচের সুবিধা দেওয়ার জন্য তেলিয়ামুড়া ব্লকে কৃষকদের স্বার্থে আরো বেশি করে সোলার পাম্প বসানো সম্ভব। এটা আমি এখনই ক্লিয়ার হয়েছে আপনার সুবিধা মতো। আপনি নতুন জিতেনবাবুকে জেনে নেবেন, জিতেনবাবুকে জেনে নেবেন, আপনি এরকম ভাবে জিতেনবাবুকে জেনে নেবেন। ক্লিয়ার কি? না 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 না, এক মিনিট আপনার বলুন। নেট বিজনেস চলে এসছে স্যার। ভারত সরকারের কৃষকদের জন্য নিশ্চিত সেচ প্রকল্প পিএম কুসুম ঘোষণা করে এই প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত সোলার পাম্প স্থাপন করে নিশ্চিত সেচের ব্যবস্থা, অন্যান্য প্রয়োজনীয় কাজে জলের ব্যবহার করা যায়। রাজ্য সরকার কৃষকদের যে উপকার হবে এটা শুনতে চাই না। কৃষকদের যে নিয়ে আলোচনা দরকার, অর্থাৎ চলে যান, দরবার করে চলে যান, তাহলে কৃষকদের কথা শুনতে পারবে না।
যেটা ইম্পর্টেন্ট, আপনি সাউথ থেকে বিলং করছেন, প্লিজ যেটা হয়েছে ভাই হয়েছে জেনে নিবেন। রাজ্য সরকার পিএম স্কিমে বর্তমানে সোলার পাম্প স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জমিতে জলসেচের ব্যবস্থা করে তাদের দ্বিগুণ ফসল এবং দ্বিগুণ আয়ের জন্য অগ্রণী পদক্ষেপ নিয়েছে। তার দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। অ্যাসপিরেশনাল এবং এডিসি ব্লকগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষকরা সৌর পাম্প দিয়ে অত্যন্ত উপকৃত হচ্ছেন, কারণ তারা একক ফসলের পরিবর্তে দ্বিগুণ উৎপাদন শুরু করছে এবং দ্বিগুণ আয় করছে। আপনাদের মুশকিল কি জানেন, যখন মিনিস্টাররা উত্তর সেম ডেতে দেয় আপনাদের বড় গা জ্বালা হয়, কেন এসব করছে? সোলার এগ্রিকালচার পাম্প স্থাপনের জন্য যা যা দরকার, ভোক্তাদের নিজস্ব জমি থাকতে হবে, প্রতি হর্স পাওয়ারের জন্য 2 থেকে 2.5 গাড়ি জমি থাকতে হবে এবং ভোক্তাদের নিজস্ব জলের উৎস থাকতে হবে। যদি জলের উৎস না থাকে তাহলে জলের উৎস তৈরি করার জন্য রাজ্য সরকার ভর্তুকি মূল্যে জলের উৎস স্থাপনের ব্যবস্থা করবে। একটা সোলার পাম্প বসানোর জন্য জমিতে 10 বর্গ মিটার একটা জায়গা প্রয়োজন। এখন এক ঘোড়া যদি লাগায় 1,39,251 টাকা লাগে, কৃষককে দিতে হয় 10,000 টাকা। 2 ঘোড়া লাগালে 1,77,528 টাকা, কৃষককে দিতে হয় 15,000 টাকা। 3 ঘোড়া যদি লাগায় 2,32,563 লাগে, 20,000 টাকা দেয় কৃষক। এই যে প্রকল্পটা পিএম কুসুম প্রকল্প, কমপক্ষে 25 বছরের জন্য নিশ্চিত জলসেচের গ্যারান্টি। এক ফসলের পরিবর্তে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে আয় যাতে দ্বিগুণ বা তিনগুণ করতে পারে, এটি আমাদের মূল উদ্দেশ্য। প্লাস পয়েন্ট, বিদ্যুৎ বিলের কোনো খরচ নাই। সরকার থেকে জলের উৎস তৈরি করার জন্য 1,19,000 টাকা আমরা দিই, কৃষক দিতে হয় না। অন্য রাজ্যে কি এই কৃষকদের যে ডিপিং করে এটার জন্য পয়সা দিতে কৃষকদের 1,19,000 টাকা। আমরা রাজ্যে আমরা কৃষক থেকে এই টাকা নেই না। টোটাল কি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্য রাজ্য তারা 30% সাবসিডি, আমরা দেই 41% সাবসিডি। অন্য রাজ্যে কৃষকরা দেয় 20%, আমাদের এখানে দিতে হয় মাত্র 9%। এবং জলের উৎস তৈরি করার জন্য করিমবাবু যেটা বলছে 1,19,000 টাকা, এটা কোথাও ভারতবর্ষের কোথাও নাই, অনলি ইন স্টেট। স্যার এই পর্যন্ত আমরা টোটাল 10,895টি আমরা সোলার পাম্পের জন্য আমরা দিল্লি থেকে পেয়েছি। 3,616টা কমপ্লিট, কাজ চলছে 5,015টি, আর শুরু হবে আরো 2,264। বিধানসভা তেলিয়ামুড়ার কথা বলছে, তেলিয়ামুড়া এ পর্যন্ত 58টা বসানো হয়েছে। পাম্প বসানোর কাজ চলছে 111টা এবং নতুন পাম্পের কাজ শুরু হবে 76টা। লিস্ট আপনি নিয়ে যাবেন, কৃষকদের লিস্ট আপনি যেহেতু তেলিয়ামুড়া বলছেন এই জন্য লিস্টটা সারা রাজ্যের লিস্ট আমার যদি বলে সোমবারে আরে নেক্সট ডে ঠিকও দিতে পারবে। আর যদি তেলিয়ামুড়া বলছেন তেলিয়ামুড়ার জন্য, এবং এটার ফলে আমরা এই যে বলছি 3,616টা আমরা পাম্প বসিয়েছি সারা রাজ্যে, এবং জল সেচের আওতায় এসেছে 18,080 টাকা। নেক্সট যে বসাচ্ছি 5,015টা, এটা আওতায় আসবে 25,075 টাকা। 2,264টা যখন কমপ্লিট হবে টোটাল, তখন হবে 9,056 কানি। টোটাল আমাদের 54,475 কানি আমরা এটা কৃষিকাজে 25 বছর পর্যন্ত দেয়। এবং যদি পাম্প নষ্ট, আমরা যে পাম্প বসাচ্ছি এটা 5 বছরও গ্যারান্টি, আর সোলার প্লেট যেটা বসাচ্ছি 25 বছরের জন্য গ্যারান্টি। এবং এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী পিএম কুসুম। এবং আপনি খবর নিয়ে দেখবেন, গুগলও দেখে নিতে পারেন, ভারতবর্ষের মধ্যে লোক সংখ্যা আনুপাতিক হারে ত্রিপুরা ফার্স্ট পজিশন রয়েছে। এর মধ্যে লোক সংখ্যা আনুপাতিক হারে ত্রিপুরা ফার্স্ট পজিশন রয়েছে।
এবং আমি এমন কোনো বিধানসভা না, শুধু 5টা বিধানসভা কেন্দ্রে আমরা বসাতে পারি। এই বনমালীপুর, রামনগর এবং বাজারঘাট, 6 নম্বর আগরতলা আর বটতলা, এই 5টা ছাড়া ডিএসসি থেকে লিস্ট আছে, এমএলএ ডাইরেক্ট জমা দেয়, কৃষি দপ্তর থেকে দেয়। এটা আপনাদের যদি কোনো বাকি থাকে, কিন্তু আপনারা যখন লিস্ট পাঠাবেন তখন আমরা ভেরিফাই করবো ওই লোকটা জায়গা আছে এবং ওই লোকটা এই যে পয়সাটা, সামান্য পয়সা, এটা দিতে পারবে। তো আমি আপনি যেটা বলেছেন, তো এটার জন্য সোলার পাম্প কটা বসিয়েছে আপনার এলাকায় এবং কটা চলছে এবং কটা ভবিষ্যতে হবে সেটা আপনাকে তথ্য দিয়ে দিলাম। আরো বাকিটা সুবিধার জন্য আমি লেও করে দিচ্ছি, যাতে অন্যদের সুবিধা হয়, যার যার এলাকায় আপনারা নেবেন। যদিও এখানে রামনগরের দিকেও কিছু চিন্তাটা আছে, যদি থাকে এরকম আপনারা দেবেন লিস্ট, আমাদের এমএলএরা দিলেও আমরা কনসিডার করি। এবং সাধারণত বিএসসি টিএসসি থেকে আসবে সুবিধা এবং পঞ্চায়েত সমিতি থেকে আসবে সুবিধা, তাহলে আমরা কাজ করতে সুবিধা হয়। এবং প্রায়োরিটি দিচ্ছি আমরা জনজাতি এলাকায়, যেখানে কয়েকটা জায়গা আপনাদের সুবিধার জন্য বলছি, কয়েকটা জায়গায় একটু সমস্যা হয়। মেইনলি সমস্যা হয় ডম্বুরনগর, গঙ্গানগর, এদের বোরিং করলেও জল পাওয়া যায় না। আমরা সার্ভিস ওয়াটার থেকে, সেই সার্ভিস পাম্পের মাধ্যমে সে যেমন যদি থাকে ছড়া, নালা, বড় লেক, নদী, এর থেকে আমরা সার্ভিস ওয়াটারের সংগ্রহ করে আমরা এটা করছি। তো এরকম থাকলে আপনারা বলবেন। এবং আমার ধারণা রাজ্যে এবং আমরা যেহেতু ত্রিপুরা সবচেয়ে বেশি করছি বা বেশি বেনিফিট দিতে পারছি, কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে আরো বেশি পিএম কৃষি প্রকল্প ত্রিপুরার জন্য স্যাংশন করবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় কৃষিমন্ত্রীকে তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়া মহকুমা সহ রাজ্যের প্রত্যেক কৃষকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন বলে, স্যাটিসফ্যাকশন অফ দ্য হাউস বলে, যাই বলে, এই সাবজেক্ট ম্যাটারে যদি পয়েন্ট Sir, I will give you only 10 to 15 seconds, not more than. Sir, আমি স্যার একটা কথা বলি, আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি ইতিহাস গর্ব সৃষ্টি করছেন, ইতিহাস আপনাকে মনে রাখে। স্যার, এই যে লয় অর্ডারের ব্যাপারে যে এই উত্তেজনাটা উঠলো, কিন্তু আমি বলবো নিরপেক্ষভাবে দিস অনারেবল মিনিস্টার ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন যে আজকে উত্তর দিচ্ছে, কিন্তু উই শুড নো এখানে 2-3 জন লয়ার আছেন, যদিও স্যার উই শুড নট টেক দ্য ল ইন আওয়ার হ্যান্ড। স্যার, এখানে 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 একটা কথা বলছি, প্লিজ 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 শুনুন। দৃষ্টি আকর্ষণের নোটিশ, এখন দৃষ্টি আকর্ষণ নোটিশ আমি মাননীয় সদস্যগণ থেকে 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী নয়ন সরকার মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল নেশামুক্ত রাজ্য গঠনের পদক্ষেপ সম্পর্কে ওনাদের কর্তৃক যুগ্মভাবে আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশটি সভাপতি দিয়েছি। নেশামুক্ত রাজ্য সরকার বলছেন, এখন আমি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশের বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে তিনি পরবর্তী তারিখ জানাবেন, তিনি আদৌ দেবেন কিনা গত শুক্রবার দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। বলুন দিয়ে দেবেন আজকে? 1 সেকেন্ড সময় চাইছি, 1টা সেকেন্ড সময় চাইছি। রতনবাবু 1টা সেকেন্ড সময়। রবি ঠাকুরের করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যখনই মিনিস্টারের কেমন এফেক্টিভ দেখছেন? হ্যাঁ মিনিস্টার বলছে 15 তারিখে, বলছে আমি তৈরি আছি। এখানে আমি ট্রেজারি বেঞ্চ কোশ্চেন আবার দেখলাম, ট্রেজারি বেঞ্চের সদস্যরা অভিভূত, রঞ্জিত ব্যাপার থেকে আরম্ভ করে যারা এইভাবে কোশ্চেন করেছে, কিশোর বাবু রিয়েলি এক্সেপশন। ঠিক আছে, আচ্ছা এখানে 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 1 সেকেন্ড
রবি ঠাকুরের একটা কবিতা এই প্রসঙ্গে মনে পড়লো, আরো প্রেমে মোর আমি ডুবে যাক প্রেমে। এখানে কেউ নিজেকে বাহাদুরে দেখানোর জন্য এগুলো মানেনি না, নিজেকে প্রতিষ্ঠিত প্রাধান্য দেওয়ার জন্য। আমার উপরে বলে মানে বক্তব্য নয়। Yes. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় অপোজিশন লিডার মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সময়টাকে কলিং কেন সে পর্যন্ত তারা বাড়িয়ে দিন। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কলিং অ্যাটেনশন যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ সরকার মহোদয়, নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানসে, বিশেষত ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর প্রভাব আমরা লক্ষ্য করছি এবং সেটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখেছি এবং নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে আমরা শুরু করেছি। এই অভিযানের ফলে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী, এনডিপিএস, নার্কোটিক, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আর্টিকেল যথা গাঁজা, কফ সিরাপ, নেশার ট্যাবলেট, হিরোইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বিগত 3 বছরে অর্থাৎ 2022-23-24 সনে রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত এনডিপিএস এর মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি। 2022-এ 562টি নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে 759। 2023 নথিভুক্ত মামলা সংখ্যা 633 এবং গ্রেপ্তার হয়েছে 1052। 2024-এ নথিভুক্ত মামলা 470 এবং গ্রেপ্তার হয়েছে 886। মোট নথিভুক্ত মামলা এই 3 বছরে 1665 এবং গ্রেপ্তার হয়েছে 2697। এই উপরোক্ত যে আমি 3 বছর বললাম, রাজ্যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশামাদ সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট 22-23-24-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, 1,54,658 গাঁজাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে 5,82,100 এবং ট্যাবলেট এখানে 25,62,751 আর হিরোইন 34,971 গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় 1,587,47,41,762। 2024 সনে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাছ ও গাজার যে চারা ধ্বংস করেছে। বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় 3 গুণের বেশি, 106% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর তথা সোশিয়াল ওয়েলফেয়ার and Social Education Department, Home Department, Education Department, Youth Affairs and Sports Department, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন বৃদ্ধি এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে বিগত 11/9/2022 ইংরেজি তারিখে একটি কর্মসূচি গ্রহণ করে, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক, মহকুমা, জেলা, পৌরসভা, নগর পঞ্চায়েত
এবং ক্লাবগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, বক্তৃতা এবং নেশার কুফল সম্পর্কে যে ড্রামা সেখানে অনুষ্ঠিত হয়। এগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ফ্ল্যাক্স, পোস্টার, লিফলেট ইত্যাদির মাধ্যমে জনসমাজে বিভিন্ন নেশা বিরোধী প্রচার চালানো হচ্ছে। শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশানুসারে নবচেতনা মডিউলের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছেন, যাতে করে ছাত্রছাত্রীদের নেশার প্রতিরোধমূলক শিক্ষা দিতে পারে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কুমারঘাট, কৈলাসহর, দামছড়া, আমবাসা, জিরানিয়া ও জম্পুয়ের মতো জায়গায় ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি যেটাকে বলা হয় সেই সেন্টার চালু করা হয়েছে এবং সম্প্রতি ভাটি অভয়নগরে একটি ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি সেন্টার চালু আছে। নিয়মিতভাবে বিভিন্ন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নিউ দিল্লি স্থিত এইমস এর আর্থিক সহায়তায় নরসিংগড়স্থিত আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে 2019 সালের আগস্ট মাসে ড্রাগ ট্রিটমেন্ট ক্লিনিক টিটিসি নামে একটি ডেডিকেটেড ওপিডি ভিত্তিক আসক্তি ক্লিনিক খোলা হয়েছে। এই কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে বিদ্যমান ডি এডিকশন সেন্টারে নেশা আসক্তিকরণের চিকিৎসা সুবিধার্থে অর্থাৎ এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি চালু হয়েছে। অন্যান্য জেলাতে অনুরূপ সুবিধা চালু করার প্রস্তাব প্রক্রিয়াধীন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে 2022 সালের অক্টোবর মাসে নেশামুক্ত ত্রিপুরা প্রচার অভিযান চালু হয়। এখানে এনএসএস ত্রিপুরা শাখা এই অভিযানে ত্রিপুরার মোট 22টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের নিয়েও মাদকাসক্তি সম্পর্কিত মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে। এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কাউন্সিলিং এবং টেস্টিং এর জন্য রাজ্যের 24টি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার, 133টি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার এবং 3টি ট্রিপল-পি আইসিটিসি এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক যুব সম্প্রদায়ের মধ্যে এইচআইভি এবং এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর রাজ্যস্তরীয় কুইজ কম্পিটিশন, ব্যান্ড মিউজিক কম্পিটিশন এবং র্যাপ রান নামক ম্যারাথন এর আয়োজন করা হয় আমাদের রাজ্যে। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে সর্বমোট 7,707 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল। 2022 সালে মোট 8,943 জন এইচআইভি আক্রান্ত রোগী ছিল এবং 2023 সালে রাজ্যে মোট 10,126 এখানে 1,126 এইচআইভি আক্রান্ত রোগী ছিল। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী আমি লে করে দেব ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন আমি বলে দিই 10123 কত হয়? 10,126। ন্যাশনাল এইডস কন্ট্রোল থ্যাংক ইউ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশনে 2023 সালের এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী 2021 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.12 এককভাবে মানে প্রতি 1 লক্ষ অসংক্রমিত লোকের মধ্যে। একইভাবে 2022 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 0.99 এবং 2023 সালে রাজ্যে মোট এইডস রিলেটেড ডেথ 1.08। এইডস রিলেটেড মৃত্যুর সংখ্যা এখানে আমি করে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে উল্লেখিত যে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আওতায় সুইসাইডাল হেল্পলাইন চালু করা হয়েছে, যার মাধ্যমে নেশা যারা করছেন নেশাসক্তদের যারা সচেতন করার নিয়মিত প্রয়াস করা হয়ে থাকে। এছাড়াও TELE মানস হেল্পলাইন এখানে রাজ্যে চালু করা হয়েছে। তার জাতীয় টোল ফ্রি ড্রাগ এডিকশন হেল্পলাইন এখানে আছে। রাজ্যের শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, পঞ্চায়েত দপ্তর, নগরায়ণ দপ্তর,
জনজাতি কল্যাণ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তর, পরিবহন দপ্তর, শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে। এই প্রচারাভিযানে যে সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে। এইভাবে মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে। ফলে রাজ্যের মানুষ শান্তি পরিবেশে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিপালন করে আসে। ধন্যবাদ। স্যার স্যার আচ্ছা মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিরোধী দলের সদস্যরা যে প্রস্তাব এনেছেন এটা সময়ের দাবি। আমরা চাই আমাদের রাজ্যের যুবক যুবতীরা নেশামুক্ত থাকুক, উজ্জ্বল ভবিষ্যৎ তাদের হোক। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বিস্তারিত ভাবে পড়ে শুনিয়েছেন, আমি বলছি 1 মিনিট সময়, 1 সেকেন্ড। সিনিয়র, আমরা শিখছি প্রতিনিয়ত আপনাদের থেকে, আমরা শিখছি আপনাদের। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন এই হাউসে আমরা সেটা শুনেছি। অত্যন্ত খুশি যে এই ধরনের বিষয় পদক্ষেপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছে আমাদের জ্ঞাতার্থে, আমাদের জানার জন্য। কারণ নেশা ত্রিপুরাতে নতুন করে নয়, আমরা কি অস্বীকারও করছি না, দীর্ঘদিনের একটা সমস্যা, বড় সমস্যা। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর সরকার যেটা ঘোষণা করেছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার আহ্বান করেছেন। আমার জানার জন্য, এবং আমি মনে করি আমাদের অনেকেই এটা জানতে চান, যে 2018-র আগে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখনকার সময় আমাদের অনেকেরই বিধানসভায় আসার সুযোগ হয়নি, আমরা অনেক কিছু জানিনি সেই সময়। তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নেশার বিরুদ্ধে বা তৎকালীন সরকার নেশার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছিলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই তথ্য রয়েছে কিনা এটা যদি একবার তিনি বলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাৎক্ষণিক উত্তরের জন্য এবং এত সরল স্বীকারোক্তির জন্য যে রাজ্যের ভয়াবহ চিত্র তিনি লুকাতে চেষ্টা করে বলেছে। আমি কোন নেলিং এর জন্য অর্থাৎ এর জন্য বুঝি, আমি একমত মাননীয় মুখ্য সচেতক মহোদয়ের সাথে। আমাদের যৌবন যাতে, তার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এটা আমাদের সবারই করতে, এটা ট্রেজারি বা পজিশন প্রশ্ন নয়। এখন কোন সমাজে বা ব্যক্তি এই যে ডেনিগ্রেশন যে হয়, কি কারণ? এটা শুধু হঠাৎ করে কেউ নেশাগ্রস্ত হয়ে যান, হঠাৎ করে কেউ নেশা সামগ্রী পাচারে হাত পাকান, অতীত বা বর্তমান সবসময় কোথায় বলছে, তার পেছনে আরো অনেক সোশ্যাল ফ্যাক্টর গুলো আছে। এটা যে ছবি তিনি দিয়েছেন, এটা একটা ভয়াবহতম চিত্র, উদ্বেগের। মাননীয় মুখ্যমন্ত্রী যে তথ্যগুলো দিয়েছেন তার বেশিরভাগই হলো কিউ। একটা কথা আছে, প্রিভেনশন বেটার দেন কিউ। এই প্রিভেনশন করতে গেলে পরে তার প্রিভেন্টিভ মেজার্স, এখন নেশামুক্ত কেন্দ্র, নাটক, এগুলি তো হলো এক ধরনের কিউরের জন্য বলছে। সম্ভবত 34th সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রশ্ন ছিল, তিনি উত্তর দিয়েছেন, সে উত্তরে লিখিতভাবে যে কটা দিনের প্রশ্ন করেছিলাম, সেই কটা দিনে প্রতিদিন ত্রিপুরার পুলিশ 29,000-এর বেশি গাঁজা গাছ নষ্ট বা কেটে নিতে ব্যস্ত থাকতে হয়েছে প্রতিদিন। পুলিশের কি শুধু গাঁজা গাছ কাটাই তার কাজ? হ্যাঁ, কাটতে হবে, ধরতে হবে। তাহলে কেন এই ডেনিগ্রেশনটা হচ্ছে? বিকজ এই যৌবন তার বেড়ে ওঠার সময় তাকে গ্রুম করার জন্য তার ভেতরে যে ম্যানিফেস্টেশন আনা দরকার, তার চরিত্র গঠনে, তার
ভবিষ্যৎ চিন্তা, আউটলুক তৈরি করাতে। এই জন্য ভালো শিক্ষার পরিবেশ, কাজ পাওয়ার পরিবেশ আপনারা হয়তো না করবেন, কিন্তু এগুলো ব্যাহত হচ্ছে, কাজ করছে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এক্ষুনি উত্তর দিতে হবে, এক্ষুনি প্রেক্ষাপটের কথা বলছি না, সময় লাগবে। আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে খুব লম্বা করবো না, আমার এমনিতেই গলা খারাপ, ডাক্তাররা কম কথা বলতে বলেছে, বলবো যে এগুলো থেকে যাতে আমাদের যৌবন যাতে নষ্ট না হয়, এই জন্য তার এই পঙ্কিলে পা দেওয়ার আগে সে যৌবনকে রক্ষা করার জন্য, তার ফুলের মতো সুন্দর মানসিকতাকে যাতে কলুষিত না হয়, তার জন্য ভালো শিক্ষা, কাজের পরিবেশ, খেলাধুলার পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, এটা সরকার করুক। এটাই সবার পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সে আবেদন রাখতে চাই। নতুবা ভবিষ্যৎ আমরা সবাই জবাবদিহি হব, কেউ রক্ষা আমরা পাবো। এটাই হলে প্রসঙ্গে এখানে সেরকম উত্তর পাওয়ার প্রশ্ন না, এই ব্যাপারে সেরকম ইতিবাচক পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার পয়েন্ট অফ ক্লারিফিকেশন হচ্ছে, ডোন্ট মিসরিড মাই হোয়াট আই সে। গাঁজা আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র, আমার মনে হয় না খুব একটা গাঁজা কনজিউম করে। Don't mislead me that I'm talking in favor of gaja plantation, not that. Fact of the matter is, gaja is a parallel economy that is running in the state. এর নেশায় ওই যে ফিগারটা 10,100 সামথিং বললেন, these are not by ways of gaja, taking consuming gaja. গাঁজাখোর খুব কম হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, ড্রাগস প্রবেশ করছে আমাদের রাজ্যে, ড্রাগের সঙ্গে কারা কারা এই ইয়াবা বলুন, হেরোইন বলুন, আরো যে সাবস্টেন্স গুলো আপনি ব্যান্ড সাবস্টেন্স গুলো বলছেন, সেগুলো প্রবেশ করছে হাউ? এখন এগুলো আবার পলিটিক্যাল করবেন না, খুব কষ্ট হয়। খবরের কাগজে গত পঞ্চায়েত নির্বাচনে দেখলাম 2-3 জন প্রার্থী বিজেপি, তারা পুলিশ তাদেরকে অ্যাটাক করেছে, আটক করেছে উইথ ব্যান্ড সাবস্টেন্স। ইট পেইনস আস। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আপনি হু আর লিঙ্কড উইথ দিস বিজনেস। ইট ইজ নট দ্যাট ইউ আর নট ইনফর্মেড, ইউর পুলিশ ইজ ওয়েল ইনফর্মড and you two are very informed, but there is no action. अरे प्लीज, अरे अरे समझो अवस्था, अरे तुम्हारे जो चिंता को मंत्री वाला तो हो प्लीज, আপনি তো সিনিয়র মানুষ, এটা কি পয়েন্ট অফ ক্লারিফিকেশন? এগুলি কি বলছেন? আমি প্রস্তাব দিচ্ছি, শুনুন না। বিধায়ক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। বিধায়ক হিসাবে আপনি বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন, আমি বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করছি। দেখছেন না অবস্থা? প্রত্যেকটি বিষয়ে আমাদের দায়িত্ব আমরা পালন করছি। এখানে মন্ত্রী হওয়ার কোনো বিষয় নেই। এটা একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এনপিচ উনি যখন শুরু করেছেন আমি খুব প্লিজড হয়ে গেছিলাম, কিন্তু ওই আমার কথাটা খুব ভালো লাগছিল। উনি যখন শুরু করেছিলেন সুন্দরভাবে শুরু করছিলেন, পলিটিক্যালি নেবেন না উনি বলেছেন, আবার পলিটিক্যাল কথাবার্তা বলছেন, আবার একজনকে বলছেন তোমাকে মন্ত্রী বানাবেন না। কি কথা এসব কেন বলেন? মানে কেন আপনি মাসেন আলটিমেটলি ওয়াই সে লাইক দ্যাট? কেন বলবেন না? আপনি লিডার অফ দ্য হাউস, আপনি একবার আপনি বলেছেন ইশারা দিয়ে, আপনি একবারও বলেছেন ইশারা দিয়ে তুমি বসো শুনতে দাও, কি বলেন উনি? ইফ দিস ইজ দ্য ওয়ে ইউ ডিস্টার্ব এ সিনিয়র মেম্বার, তো আমরা উই ক্যানট কনজিউম ইট না। আমার কথা হচ্ছে বিশাল একটা ইনফেকশনের মধ্যে ছেয়ে গেছে। সেটা করোনার থেকেও মহামারীর আকার ধারণ করেছে আমাদের
নেশা মুক্ত যুবক দিবে। প্রত্যেক দিন আমার এলাকায় লাস্ট 5 দিনে 7 জন মারা গেছে। ঘটি বাটি টিভি টেলিভিশন গ্যাসের সিলিন্ডার সমস্ত কিছু বিক্রি করে। এখন প্রশ্ন হচ্ছে এফেক্টিভ মেজার কোথায়? এফেক্টিভ প্রণীত বাবু আজকে আছেন, আমি নাম দিয়ে দেবো। When I say something, I give you the name. I don't mistreat. আমি বলছি না, আমি যে গত 5 দিনে যে 7 দিনে মার্ডার করছি মরে গেছে গা, আটকে গেছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বক্তব্য, এই যে ছড়ছে নেশা মুক্ত এই যে নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তার ফিগারে ইনফেকশন আসছে। এখন হোয়াট স্টেপস এই নেশা কেন্দ্র বলে যেটা চিতনবাবু বললো, দিস আর অল কিউরেটিভ, হোয়াট প্রিভেন্টিভ মেজার ইউ হ্যাভ টেকেন, হোয়াট প্রিভেন্টিভ মেজার? আমরা সেদিনকে আমরা ভালো ভালো প্রস্তাব দিয়েছিলাম, তারা প্লিজ আমি বলে দিন না হোয়াট মেজারমেন্ট ইজ টেকিং, ওখানে শেষ করো প্রস্তাব, সময় চলে যাচ্ছে কিন্তু বলো। ঠিক আছে, শুনতে চান না, হাউস এই ব্যাপারে ডিসকাস করতে চান না, এত অসহিষ্ণু ইনটলারেন্ট হাউস, একটা ড্রাগের ব্যাপারে এত ইনটলারেন্ট। ইনটলারেন্ট কে হচ্ছে সবাই বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। আপনি একটা জায়গায় আমাকে এখানে আমাদের কে বলতে দেবেন না, ধর্মনগর শ্রমিকদের রক্ত দেবেন না, এগুলো তো চলে না। প্লিজ আপনি বলুন, আপনাকে হয়েছে একটু আমি শেষ করে নিচ্ছি, আমি প্রশ্ন করে দিই না, এটা দেবো না। আমি আমার মুখ্যমন্ত্রীকে বলবো, আগেও বলেছিলাম পুলিশকে ফ্রি হ্যান্ড দিন। The police should not succumb under any sort of pressure. You stay and direct the police from the assembly. কিন্তু প্রত্যেকটা দিন পুলিশ আন্ডার ইমেন্স প্রেশার, টেলিফোন কল যায়, এটা শুনতে কষ্ট হয়ে চিৎকার করবে, কিন্তু ঘটনাগুলো আমি বলছি এটা বাস্তব। পুলিশের সঙ্গে আমাদেরও যোগাযোগ রয়েছে। এরা আপনাদের সিলেক্ট করে সার্চ করে মানে সবাই ভাবতেন না আমাদের কাছে কোনো খবর নেই, প্রশাসনের কোনো খবর আমাদের কাছে আসলে ভাবতেন না। আবার আমি বলছি এই কারণে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার দরকার নেই, আপনারই দেবো। আপনি তো সাংঘাতিক মহাপণ্ডিত লাভ করছেন, প্লিজ আমার একটু বলতে। আপনি সাংঘাতিক পণ্ডিত বক্তব্য, আমার বক্তব্য আপনাকে ক্রস করার জন্য না। আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে স্টেটমেন্টটা দিয়েছে, আপনাকে আমি শুনুন, আপনার তর্ক করেন না, বলছি যে পুলিশ যদি পুলিশ সত্যি বাবা আরে একবার কথাটা শুনলেন তো, কথাটা আপনাকে আমি বোঝেন, আর আপনি শুনবেন না, কথা শুনবেন না, কথা শুনুন না আপনি। আরে আপনি বলছেন, আপনি বললেন আমি না বললে আপনি চেষ্টা করুন না। আমার বক্তব্য হচ্ছে এতক্ষণ স্টেটমেন্টটা দিয়েছে, পুলিশ কিছুই করে না, তাহলে পুলিশ তাহলে কি করে হচ্ছে এগুলো? আমার বক্তব্য জায়গাটা আপনাকে বলে দিচ্ছি। আচ্ছা এক সেকেন্ড, এক মিনিট কল্যাণী ম্যাডাম কি বলছিলেন মন্ত্রীদের ব্যাপারে? কি বলছিলেন? আমি উনি সিনিয়র, ওনাকে আমি বলতে চাই না। মন্ত্রিত্ব চলে যাওয়ার থেকে মন্ত্রিত্ব না পাওয়া অনেক বেশি সৌভাগ্য। মাননীয় মন্ত্রী মহোদয় আর কি বক্তব্য দরকার আছে? দরকার নেই, দেবেন স্যার একটা স্যার দুইটা কাম দিছে, শুনুন মুখ একটা স্যার আমার স্পেসিফিক অল্প সময় নেই, আপনার কোনো উপকার করে নিয়ে এত ক্ষতি করবেন না। আমি আপনাকে বলি, নেশা মুক্তের যে স্টেটমেন্ট দিয়েছে 21-22-23 ভেরি অ্যালার্মিং, আমি আপনাকে বলছি। এবং যেই সংখ্যাটা দিয়েছে লাস্ট 10,000 সামথিং, তার মধ্যে স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট কলেজ স্কুলের কতজন, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডিজার্ভস অ্যাপ্রিসিয়েশন। উনি আগেও বলেছিলেন নেশামুক্ত পরিবেশের জন্য উনি সবসময় বলেন, ঠিকই আছে। উনি বলেছেন প্রত্যেকটা জেলাতে একটা করে ড্রাগ এডিক্টেড লোকদের শুনুন না, বন্ধ করেন
পেশা বন্ধ করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলে বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আচ্ছা আচ্ছা, নির্মল এক সেকেন্ড বলুন বলুন বলুন। স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি স্যার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টা তিনি সেখানে বিস্তৃতভাবে উল্লেখ করবার চেষ্টা করেছেন যে নেশামুক্ত ত্রিপুরা কিভাবে গড়ে তোলবার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যা বুঝতে পারছি যে ধীরে ধীরে আমাদের ত্রিপুরা নেশা মুক্ত নয়, একটা নেশাযুক্ত ত্রিপুরায় পরিণত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিবৃতির মধ্যে বিষয়গুলি বেরিয়ে এসেছে। এই প্রসঙ্গে স্যার আমি বলতে চাই, গত 3 দিন আগে 10ই জানুয়ারি আমরা গোটা রাজ্যে সংবাদ মাধ্যমে দেখলাম ইডি গোটা রাজ্যে একযুগে 12টা স্থলে হানা চালিয়েছে এবং যে জায়গাগুলিতে হানা চালিয়েছে। আরে ভাই, হ্যালো, বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এই নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত এখানে প্লিজ আপনার প্লিজ বসুন না আপনি, প্লিজ একটু বসুন। আমার কথাটা শুনুন না, বসুন না। মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং মাননীয় বিধায়ক নয়ন সরকার মহোদয় এবং আমাদের এলওপি মহোদয় এবং মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি তো পুরো ডিটেলস আমি বলেছি। কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে, 2018 আগে নেশাযুক্ত ত্রিপুরা কিন্তু ছিল, আর আপনারা কিন্তু তখন নেশামুক্ত শব্দ বলে কি করে দেখুন। 2018 পর আমাদের গভর্নমেন্ট আসার পর আমরা বলেছি নেশামুক্ত ত্রিপুরা এবং ডে ওয়ান থেকে আমরা বলেছি তাহলে ডে ওয়ানে আজকে যদি আপনি বলেন যে নেশাযুক্ত, তাহলে আমরা ডে ওয়ানে নেশাযুক্ত আমরা মুক্ত কি করে বললাম? এটা আপনার বুঝতে হবে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি জানেন, আমরাও জানি যে এটা কিন্তু প্যারালাল ইকোনমি তৎকালীন সময়ে এটা কিন্তু এখানে ত্রিপুরাতে এটা ইনডাইরেক্টলি কিন্তু চালানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি। এই কারণেই আমরা বললাম যে নেশামুক্ত ত্রিপুরা। এখন ঘটনা হচ্ছে আমাদের হোম মিনিস্টার, ইউনিয়ন হোম মিনিস্টার সাহেব নিজে বলেছেন 0 টলারেন্স। আমরা চেষ্টা করছি, আমরা সবাই জানি, বিষয়টা বুঝতে হবে। এখনো অনেক জায়গার মধ্যে পুলিশ তো চেষ্টা করছে বা অন্যান্য যে যারা সংশ্লিষ্ট দপ্তর তারাও গিয়ে চেষ্টা করছে এবং আপনারা সবাই জানেন যে এখান থেকে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছেন উনি, যে এখানে কিন্তু কনজিউম করেন না যা কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ এসব জায়গায়, যে আমার কাছে যে ইনফরমেশন সেসব জায়গায় আমরা চেষ্টা করছি ধ্বংস করা। আরেক দিকে এই যে ট্যাবলেট এবং ইনজেকশন, এইসব মরফিন প্রোটিন এগুলো আছে, সবাই জানি, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যে এগুলো আসে আপনার পার্শ্ববর্তী যে রাজ্য, পার্শ্ববর্তী যে দেশ, সেখান থেকে মায়ানমার থেকে হয়ে আসাম বর্ডার দিয়ে ত্রিপুরা দিকে আমাদের প্রচেষ্টা আছে। আর যেখানে অ্যাওয়ারনেস এর বিষয় আছে, আমরা কিন্তু অনেক অলরেডি আমরা বলেছি যে সমস্ত স্কুল কলেজগুলোতে আমরা যাই, গিয়ে বলি দেখবেন কোন জায়গার মধ্যে চাল চলনে কোনো অসুবিধা আছে কিনা, কারণ 1-2 জন ওদের কোনো অ্যাবসেন্টি আছে কিনা তাদের বিষয়ে খবর রাখা, ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে ডেকে নিয়ে আসা, এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি এখানে বললাম, কিন্তু সব অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো আছে। এখানে ড্রাগ এডিকশনের যে বিষয়, এখানে যদি বলা হয় যে বেকারত্ব আছে বলে খালি ড্রাগ নেই, এরকম কিছু বিষয় নয়। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কিছুদিন আগে আমি বিলোনিয়াতে গিয়েছিলাম, একটা আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট যে একটা ফুটবল
ফুটবল মাঠ, তার সিনথেটিক ফুটবল না চান করছি করার মতো পারমিশন আছে। এটা ইউনিয়ন, আমরা আগেও আলোচনার সময় বলছিলাম যে প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি, বিকজ ইউ হ্যাভ টু লেজিসলেট ইন দ্য পার্লামেন্ট ওভার নট, আমরা পারতাম না। এই যে কনজিউমেবল লিমিটটা এটা যেন উইথড্র করেন, তাহলে যারা নেশা অল্প খায় বেশি খায় তাদেরকে দে হ্যাভ টু ফেস দ্য কনজিউমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, গভর্নমেন্ট শুড সে যে যারা নেশার খাতার নাম লেখাইবা তারা কোনো চাকরি দরজা বদ্ধ, মানে এই জিনিসগুলো কিছু তো আপনার গরমে করতে হইব। আমি যেটা বলছি এখন কথা হচ্ছে, সেখানে আমি গিয়েছি, সেখানে একটা ছেলে মাঝখানে যখন হাফ টাইম হয়, একটা ছেলে বলছে, আমি একটু তার মানে এক্সাম্পল আপনাদের দিচ্ছি, বলছে যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই বিলং টু এ রিচ ফ্যামিলি, কিন্তু আমার মধ্যে সবসময় সে নেশা থেকে বেরিয়েছে। 4-5 বছর ধরে সে বলছে যে আমি কোরিয়ার মধ্যে থাকতে চাই, আই ওয়ান্ট দ্যাট আই শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন এভরিওয়্যার। এর জন্য নেশা যেখানে যাবে আমার কথা সবাই শুনতে হবে। যেমন আমাদের মধ্যেও কিন্তু অনেক সময় থাকে যে এই হাউসে আমার কথা সব শুনো, এরকম একটা সেন্টার অফ অ্যাট্রাকশন একটা বিষয় থাকে। তো এইরকম কারণে ওই ছেলেটা বলছে আমি নেশা এর জন্য ধরেছি, তো ওই নেশা করতে গিয়ে এখন বলছে আমি এর থেকে বেরিয়ে আসি। এবং সে কিন্তু অ্যাওয়ারনেস করছিল সমস্ত ওখানকার যারা প্লেয়ার্সরা ছিল, যারা ওখানে অ্যাটেন্ড করছিল, সমস্ত ক্রীড়ামন্ত্রীরা তাদেরকে বলেছে। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা চেষ্টা করছি। আমরা কেউ চাই না যে ত্রিপুরাতে নেশা করুক। যতটুকু আমাদের পুরো ডিটেলস কিন্তু আমি বলেছি, এখানে বিস্তারিত আলোচনা আমি আর করতে চাই না। আর মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মন যে সাজেশন গুলো দিচ্ছে লিখিত আকারে দিলে, যদি এটা আইনগতভাবে সেটা ফরওয়ার্ড করা যায় নিশ্চয় অবশ্যই। ধন্যবাদ। ওকে, যে ব্যবস্থা নিচ্ছে খুব ভালো, এটা আরো করা বলে একটা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী প্রচারে রাখতে চাই, এই যে নেশামুক্তি কেন্দ্রের নামে কিছু সংস্থা সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে তারা টাকা, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই নেশামুক্তি কেন্দ্রগুলো তাদের যে ফান্ড ফ্লো এটা যাতে অব্যাহত থাকে, বেশিরভাগ তারা এরকম ইনকাম জেনারেট করতে পারে, এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু করছে, এটাও একটু তাহলে ভালো। ঠিকই বলেছেন। আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে নেশামুক্ত ত্রিপুরা, আমরা নেশামুক্ত সেন্টার আমরা দিয়ে ডিসিশন সেন্টার, এবং এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 198 কোটি টাকা প্রায় স্যাংশন হয়েছে। একটা বড় আপনার সিপাহীজলাতে বিশ্রামগঞ্জে নেশা মুক্ত কেন্দ্র সেখানে। তো সব দিকে আমরা চেষ্টা করছি। দ্বিতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহা রায়। নোটিশটির বিষয়বস্তু হল পর্যটকদের ত্রিপুরা রাজ্যে আরো বেশি আকর্ষিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভাপতি অঞ্চল দিয়েছি। এখন এই পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ দৃষ্টির উপর বিবৃতি বলার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তীতে তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আজকে দিয়ে দেবো, এখন দেবো না লাঞ্চের পরে দেবো, তো দেখে নিন। লাঞ্চের পরে? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরো একটা আছে, যেটা পেয়েছি বেশি নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তাহলে শুরু হবে নেক্সটে, শুরু হবে। এই সভা বেলা 1:40 সরি বেলা 2:40 পর্যন্ত বলতে রইল। 2:40